আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী। আমি মুমতাহিনা মোশাররফ মমিতা। আজকে আবারও চলে এসেছি উচ্ছ্বাস প্রহর আয়োজিত লাইভ শো, যার নাম কিশোর নক্ষত্র। আপনারা সবাই হয়তো জানেন, কিশোর নক্ষত্র হলো উচ্ছ্বাস প্রহর আয়োজিত এমন একটি প্ল্যাটফর্ম যেখানে আমরা কিশোর তারকাদের আপনাদের সাথে পরিচয় করিয়ে দিই। তবে আজকে আমাদের সাথে একজন নয়, বরং আছে দুজন কিশোর তারকা অতিথি হিসেবে। চলুন তাদের সাথে পরিচিত হয়ে নেই। আমাদের সাথে প্রথমেই আছে আফরা ইবনাত আপু। হ্যালো আপু। Hi everyone. এরপরে আমাদের সাথে আছে মাসুম্পা ফাহিয়া আপু। হ্যালো আপু। মাসুম্পা আপু, কেমন আছো? মাসুম্পা আপু, তুমি কি শুনতে পাচ্ছো? আচ্ছা, আমরা আফরা আপুর কাছে চলে যাই। মাসুম্পা আপু মনে হয় শুনতে একটু সমস্যা হচ্ছে, এরপরে আমরা হয়তো তার কথা শুনতে পাবো। আফরা আপু, বলো, আমাদের সাথে আজকে লাইভে যুক্ত হতে পেরে তোমার কেমন লাগছে? প্রথমেই আমি ধন্যবাদ জানাতে চাই উৎসাহকে আমাকে এই সুযোগটা দেওয়ার জন্য। তো এটা হচ্ছে এমনটা কি বলবো, এমন একটা অনুভূতি যেটা আসলে বলে বোঝাতে পারবো না। তার কারণ হচ্ছে যে এরকম অনুভূতি আমি আগে কখনো পাইনি। এভাবে আর কি আমার আমার মানে বেস্ট ফ্রেন্ডের সাথে এরকম লাইভে এসে সবার সাথে আম, এভাবে যুক্ত হতে পারার সেজন্য আমি অবশ্যই, এটা যেহেতু আমার প্রথম লাইভ, এই জন্য অনেক কৃতজ্ঞ থাকবো উচ্ছ্বাস ভোরের কাছে। আর অবশ্যই অনেক ভালো লাগছে। আর মানে আমাদের জন্য যা 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 কোয়েশ্চেন, এরপর যা যা প্রিপেয়ার করেছে মমিতা, সেটা অ্যান্সার করার জন্য আমি অনেক এক্সাইটেড। সো আই হোপ এভরিথিং গোস ওয়েল। ধন্যবাদ। তোমাকেও ধন্যবাদ আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। মাসুম্পা আপু, তুমি বলো কেমন লাগছে? আমারও একই রকম, মানে অনেক এক্সাইটেড লাগছে। আমি অনেক বেশি এক্সাইটেড। আর সবার আগে থ্যাঙ্কস উচ্ছ্বাস প্রহরকে, স্পেশালি মালিহা নামলা আপুকে, তোমাকে, যে আমাদেরকে এরকম একটা অপরচুনিটি দেওয়ার জন্য। এটা আমারও আজকে ফার্স্ট, আমি এর আগে কখনো মানে এভাবে লাইভ এসে কথা বলা হয়নি আসলে। থ্যাংক ইউ তোমাকেও অল। ধন্যবাদ অনেক খুশি আমাদেরকে সময় লাগছে। দেওয়ার জন্য। মালিহা আপুর কথা যখন উঠলোই আমরা বলে নেই যে মালিহা আপু আজকে আমাদের পেছন থেকে পরিচালনা করছে এই লাইভ শোটি। আপুকে ধন্যবাদ। আপুর সাহায্য ছাড়া হয়তো আমরা আপনাদের সামনে আসতে পারতাম না। এখন আমরা শুনতে চাইবো তোমাদের পরিচয়। আমি অনেকটা বলে ফেলেছি, এখন তোমরা বিস্তারিত ভাবে আমার দর্শকদের কাছে তোমাদের নিজেদেরকে পরিচিত করিয়ে নাও। আফরা আপু। আফরা আপু, শুনতে পাচ্ছো? কথা শোনা যাচ্ছে? শুনতে পাচ্ছো? মেবি শি ইজ ট্রাভেল। আমি শুরু আচ্ছা, করি তাহলে। মাসুম আপু বলো। হ্যাঁ। তো আমি সৈয়দা তোমাদের মাসুম্পা নাওয়ার ফাহিয়া। মাসুম্পা নামে বেশিরভাগ চিনে মানুষ। হোলি ক্রস কলেজে পড়াশোনা করছি। করোনা না থাকলে হয়তো সেকেন্ড ইয়ারে পড়াশোনা করতাম, আর এখন ফার্স্ট ইয়ারেই আছি। আর বিজনেস স্টাডিজ নিয়ে পড়াশোনা করছি। আমার একটা ছোট স্টার্ট আপ আছে ডেবোনিয়ার। তো সেটা নিয়েই আজকে আমরা বিস্তারিত কথা বলবো। সেটার সাথে কাজ করছি, সাথে টুকটাক লেখালেখি হয়, আর ইউটিউবিং গুলো করা হয়। আর বাকি চমৎকার। পার্সা। এবার চলে যাচ্ছি আফরা আপুর কাছে। একটু নেটওয়ার্কের সমস্যা হচ্ছে। তুমি একটু আবার বলতে পারবে প্লিজ? কথা একটু কেটে কেটে আসছে তো। হ্যাঁ, অবশ্যই। আফরা আপু, তুমি তোমার নিজের পরিচয় দাও, তোমার হবি, তোমার স্কুল, তোমার কলেজ। আচ্ছা, নিজের পরিচয়। আমি হচ্ছে মাসুম্পার সাথেই, আমরা একই স্কুলে পড়েছি, মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজ।
দেন একই কলেজে আছি বর্তমানে, হোলি ক্রস কলেজ, একই সেকশনে আমরা। তো নিজের পরিচয় দিতে হলে প্রথমেই বলতে হয় আমি কবিতা লিখতে অনেক পছন্দ করি। আমার একটা ইউটিউব চ্যানেল আছে, তার মাসুমার সাথে আমাদের একটা অনলাইন ক্রাফটিং বিজনেস আছে, সেটা যাত্রা আসলে অনেক বছর থেকে। সো আর কি আপাতত এই কয়টা। তারপর আমি অনেক কম্পিটিশনসে পার্টিসিপেট করি, অলওয়েজই করে আসছি, এন্ড কিছুদিন আগেও একটাতে করলাম। আর হচ্ছে যে আমার আমার কবিতা পড়তে বেশি ভালো লাগে, বই পড়তেও ভালো লাগে। আর হচ্ছে যে আপাতত নিজের সম্পর্কে বলতে গেলে এই কয়টাই মনে হয় আমার মাথায় এখন আসছে। সো যদি পরে আর কিছু আসে দেন অবশ্যই এটা শেয়ার করব। এটুকুই অনেক, আমরা এরপরে আরো শুনবো। আমরা এখন চলে যাচ্ছি একটু কমেন্ট সেকশনে, কে কে আছেন আমাদের সাথে একটু দেখে নিচ্ছি। আমাদের সাথে আছেন আব্দুল হাসিব জিহাদ, ধন্যবাদ সাথে থাকার জন্য। আমাদের সাথে আছেন রাফসিন জাহান তিয়া তিয়া, তারপরে আছেন আব্দুল হাসিব জিহাদ, কংগ্রেচুলেশন জানিয়েছেন। সবাইকে সাথে থাকার জন্য ধন্যবাদ। থ্যাংক ইউ সবাইকে। এবারে আমরা শুনবো, আমি শুনেছি যে তোমরা দুজনেই স্বাধীন উদ্যোক্তা। এই কিশোর বয়সেই তোমরা নিজেদের স্টার্ট আপ শুরু করেছো, সে সম্পর্কে আমাদেরকে একটু বলবে। আমি ফাহিয়ায় শুরু করুক। হ্যাঁ ফাহিয়া আপু, তুমি শুরু করো। আচ্ছা, ফাহিয়া যদি না হ্যাঁ, থাকে সেক্ষেত্রে আমি বলতে তুমি শুরু পারি। করতে পারো। আমি শুনি, ফাহিয়া আস্তে আস্তে। আচ্ছা, তো এখন স্টার্ট আপ নিয়ে যদি বলতে হয় সেই ক্ষেত্রে হচ্ছে যে এটা ভাবে হয়েছে এভাবে যে আমি আর ফাহিয়া মানে আমরা তো বিজনেস স্টাডিজে পড়ি, আমরা ক্লাস 19 বিজনেস স্টাডিজে ছিলাম, দেন এই যে এখন যে হোলি ক্রস কলেজে এখনো বিজনেস স্টাডিজে। সো আমাদের মধ্যে একটা জিনিস দেখা যায়, আমরা যেহেতু স্কুল প্রিফেক্ট ছিলাম আমরা সবার সাথে অনেক মিশতাম, সায়েন্সের স্টুডেন্টদের সাথে অবশ্যই মিশতাম। তো এক একজনকে মানে এক একভাবে এক একজনের গুণ এক এক দিকে, অনেকে পড়াশোনার দিকে ভালো, অনেকে হচ্ছে অন্যান্য কাজে ভালো। ফাহিয়া দেখলাম যে আমরা মানে দুইজনই আমাদের হচ্ছে এই যে ক্রাফটিং এর প্রতি একটা আলাদা ফ্যাসিনেশন রয়েছে। এটা আমরা বুঝতে পারি কখন, যে স্কুলের যখন ফেয়ারওয়েলের কার্ড বানাতে দেওয়া হয়েছে আমাদের কার্ড সবচেয়ে সুন্দর হয়েছিল, এটা সব টিচাররাই বলেছে এবং আমাদের বন্ধু বান্ধবীরা সবাই বলেছে। এখন এখান থেকে আর কি সূত্রপাত। তো এখন যেটা হয়েছে যে ওই সায়েন্সের স্টুডেন্টরা ওরা পড়াশোনায় অনেক ছিল যে একটা করি এমন কিছু একটা ওদের দেখাই, আমরা যে জিনিসটাতে ভালো সেই জিনিসটা হচ্ছে যে আমরা অনেক ভালো করে এগিয়ে নিয়ে যেতে পারবো। তো তখন হচ্ছে যে আর কি আমরা এই উদ্যোগটা গ্রহণ করি যে আমরা একটা বিজনেস শুরু করব, সেখানে হচ্ছে যে যে ক্রাফটিং বিজনেস থাকবে, এখানে আমরা মানে ফাহিয়া কার্ডস বানাবে, যেটা যেটা অর্ডার আসবে না কেন সেটা বানাবো। এটা মূলত হচ্ছে সূত্রপাত। এখন এগিয়ে নিয়ে যাওয়ার ব্যাপারটা, ফাহিয়া তুমি কি আছো? ফাহিয়া ফাহিয়া আপু, আমাদেরকে শুনতে পাচ্ছো? হ্যাঁ, আমি মুমতাহিনাকে শুনতে পাচ্ছি, কিন্তু আফরাকে আমি শুনতে পাচ্ছি না। আচ্ছা, ওকে। হ্যাঁ, তাহলে সো আমরা আমি হচ্ছে ফাহিয়া দেবয়ার হচ্ছে নিয়ে কথা বিজনেসটা কিভাবে বলছিলাম। শুরু হয়েছে সেটা বলেছি। পারসা বলে ফেলছে সব। তুমি হচ্ছে এগিয়ে নিয়ে যাওয়ার ব্যাপারটা বলো। না আমি সব বলি নাই, তুই বল, তুই হচ্ছে কিভাবে আমরা মানে আমি বলছি যে কিভাবে আমরা শুরু করলাম, এখন ইউ ক্যান কন্টিনিউ যে পরে কি কি হয়েছে আমাদের মধ্যে, অল দ্য স্টাফ আচ্ছা, তো ইউ নো অ্যাবাউট ইট। বেসিক্যালি শুরুটা এমন হয়েছিল যে ক্লাস 10 থেকে আমরা মানে একটা ফার্স্টের দিকে ফেয়ারওয়েল বা র্যাগ ডে এরকম প্রোগ্রাম গুলোর জন্য যে কার্ড বানাতে হয় বা এটা সেটা, তো সেখানে আমরা কার্ড বানাতাম, বিভিন্ন জিনিস করতাম। তো
তখন সবাই বলতো যে হ্যাঁ হ্যাঁ করা উচিত। প্লাস এখানে একটা ছোট্ট আহ, ব্যাপার হয়েছিল যে যারা কম্পিটিটর ছিল তারা অনেক ব্রিলিয়েন্ট ছিল। তো যেটা হতো যে তোমরা কমার্সে পড়ো না দেয়, ব্যাপারটা একটু আসতো ব্যাপারটা। তো তখন আমরা ভাবলাম যে আচ্ছা ঠিক আছে, আমরা যেটাই ভালো আমরা সেটাই করি, সেটা করে আমরা ওদেরকে মানে অ্যাটলিস্ট আমরা আমাদের জায়গাটা ক্রিয়েট করতে পারবো সেখানে। তো শুরু করলাম, আর এখন আলহামদুলিল্লাহ ভালো মতো চলছে। মানে এভাবে শুরু করার পরে এখন ভালো মতো চলছে। আর এই তো এরপরে এটা নিয়ে রেগুলার। তোমাদের পরিকল্পনা কি? এটা মানে স্টার্টারটাকে এগিয়ে নিয়ে যাওয়া, আরো বড় পরিসরে কোনো কাজ করার সেরকম কোনো পরিকল্পনা আছে কি তোমাদের? আসলে এটা করার মেইন উদ্দেশ্য ছিল হচ্ছে যে আমাদের যে শখগুলো, আমাদের যে কিছু করার ইচ্ছা, মানে এখন আমরা বিভিন্ন কম্পিটিশনে পার্টিসিপেট করি, সেগুলোর জন্য রেজিস্ট্রেশন ফি বা এরকম আরো কিছু এক্সট্রা মানে খরচ থাকে। তারপর হচ্ছে যে নিজেদের একটু মাঝে মাঝে মনে হলো যে একটা কানের দুল দেখে কিনি, নিজের ইচ্ছাটা একটু পূরণ করি। এখন এই ব্যাপারগুলোর জন্য পেরেন্টস এর কাছে সবসময় বলা আছে আমার এটা লাগবে সেটা লাগবে, এটা দাও সেটা দাও, এটা একটু প্রবলেম না? কেমন জানি একটা লাগে না, খারাপ লাগে, তাদের উপর প্রেশার পড়ে যায়। তো সেইখান থেকে এটা শুরু করা। এখন এইটা নিয়ে যদি বড় পরিকল্পনা বলতে চাও তাহলে হচ্ছে যে যতদিন না পর্যন্ত ফিক্সড কিছু করতে পারছি, আরো ভালো কোনো জব বা নিজেদের কোনো ভালো আরো ভালো কিছু নিয়ে বিজনেস বা স্টার্ট আপ আরো শুরু করতে পারছি, ততদিন পর্যন্ত এটা এভাবেই চলবে। আর এছাড়া তেমন কোনো পরিকল্পনা এখন পর্যন্ত নেই, কারণ প্রয়োজনটা অতটুকু পর্যন্তই। তো যখন আবার দরকার হবে তখন হয়তো আরো নতুন কোনো পরিকল্পনা করবো। দর্শক মন্ডলী, আপনারা শুনে নিলেন যে এই কিশোর এই বিষয়ে বয়সী আমি একটু তারা অ্যাড কিন্তু। করতে চাই। হ্যাঁ হ্যাঁ, বলো অবশ্যই। আচ্ছা, তো আপাতত যেহেতু মানে পরিকল্পনা নেই ঠিকই, কিন্তু একটা জিনিস খেয়াল করা যায় যে আমার কাহিয়ার মধ্যে পরিকল্পনা থাকে না, কিন্তু আমরা সাডেনলি অনেক কিছু করে ফেলি। যেমন আমরা একটা অফলাইন স্টোর দিয়েছিলাম একটা মেলাতে। তো ওইটা একদম সাডেনলি, ঠিক আছে, যে আসলো যে ফাহিয়া দেখলো যে পার্সা ওইটার এখানে একটা তিনি স্টোরি পড়ছে। আছে পাশা, তোর মনে আছে তুই আমার বাসায় আসছিলি? আমরা জাস্ট নর্মাল কথাবার্তা, হ্যাঁ দুজন একসাথে বসে ফেসবুক স্ক্রোল করছিলাম আমরা। হঠাৎ তারপর করে আমরা জাস্ট ওদেরকে একটা মেসেজ ইভেন্ট করি, চলে আসলো যে এরকম একটা মেলা আপু হবে। আপু 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 তো আপু। এখনো স্টল বুকিং চলছে। আমরা দুইজন বি লাইক আচ্ছা, কিছু একটা করা যায়, এখন একটা বড় কোনো স্টেপ নেওয়া যায়। তো আমাদের বিজনেসের ওইটাই ছিল সবচেয়ে বড় স্টেপ, যে আমরা একটা মেলায় যাই, সেখানে আমরা একটা স্টল দিই। এই যে। হ্যাঁ, আসলে খুব সেখানে হচ্ছে যে আমরা একটা চমৎকার একটি উদ্যোগ। হ্যাঁ স্টোর বলো, তারপরে কি হলো সাডেন ছিল, মেলার? ওইটা অনেক সাডেন ছিল। তো এরকম একটা ব্যাপার, সাডেনলি অনেক কিছু হয়ে যায়। তো এখন আমিও জানি না ফাহিয়া আমি কি করব, দেখি সাডেনলি কিছু হয় কিনা। সো আর কি, আমি বলবো না যে ডেভনের পুরা থেমে যাবে এক টাইমে গিয়ে, আমি এটা চাই। সো এক টাইমে গিয়ে মানে অবশ্যই কিছু না কিছু একটা যদি করে ফেলি, ইউ গাইজ নেভার নো। ওকে, সো দ্যাটস দ্য থিং, আই স্টিল হ্যাভ হোপ ফর আস, ফিঙ্গার্স ক্রসড। তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা রইলো দেবনিয়ারের জন্য। এখন আমরা একটু কমেন্ট সেকশনটা আরেকবার দেখে আসি, আমাদের সাথে কে কে আছেন। আমাদের সাথে আছেন অজয় কুমার বণিক, উনি আমার আঙ্কেল হন। তারপরে আছেন তারপরে আছেন মাহদি দায়ান, তারপরে আছেন তানজিম, তারপরে আছে প্রাপ্তি আপু, তারপরে আছে শারুন ভাইয়া, তারপরে আছে প্রাপ্তি তারপরে আছে জিহাদ, তারপরে আছে শারুন ভাইয়া জানতে চেয়েছেন, আমরা শুনবো। তারপরে হচ্ছে আপু আপনারা কোন বর্ষে পড়ছেন এটা একটু জানিয়ে দাও। তারপর হচ্ছে আমরা এখনো শারুন ফার্স্ট ইয়ারে, কলেজ ফার্স্ট ইয়ার, হোলি ক্রস কলেজে। হুম, তারপরে আড্ডা দেওয়া গুলো মিস হ্যাঁ, ফার্স্ট করছেন। ফার্স্ট। ওর অনেক বন্ধু, আসলে অনেক বন্ধু হওয়ারই মতো তারা। তারপরে মালিহা আপু আমাদের সাথে যুক্ত হয়েছে, আপুকে ধন্যবাদ। আপুর গল্প জানতে চাচ্ছে, পেছনের গল্পগুলো, সেটাও আমরা শুনবো।
এখন আমাদেরকে বলো যে এই যে তোমাদের স্টার্ট আপ কিংবা এই যে কো কারিকুলার অ্যাক্টিভিটিস এর পিছনে তোমাদের অনুপ্রেরণা কি কাজ করেছিল? কি উদ্দেশ্য নিয়ে, যে নাকি সবকিছুই সাডেন? কোনো কিছু কি পরিকল্পনা ছিল আগে থেকেই, বা কোনো অনুপ্রেরণা ছিল? এটা না, পারসা এটা শুরু sudden। করুন, বেশি ইন্টারেস্টিং হবে। অনু আচ্ছা, অনুপ্রেরণা। ফাহিয়া যেটা বলল যে নিজেদের খরচ আসলে মানে এটা এটা অ্যাকচুয়ালি আমাদের মেইন রিজন যে মানে এভাবে আমরা অনেক খেতে যেতাম, উই ইউজ টু গো আউট আ লট। সো এখানে এটা মনে হচ্ছে যে আর কি নিজেরা টাকা জমায় জমায় এভাবে করার থেকে একটা পার্মানেন্ট সলিউশন থাকা ভালো। সো ওইটার জন্য উই ডিসাইডেড যে আচ্ছা উই শুড অ্যাকচুয়ালি স্টার্ট আ বিজনেস। এন্ড আর কি অনুপ্রেরণা বুঝাচ্ছ মানে কোনো আহ, কোনো মানুষ বা এরকম কিছু একটা নাকি কোনো তোমাদের যে উদ্দেশ্য কোনো কিছু হতে পারে, কোনো মানুষ হতে পারে কিংবা যদি কোনো ইনসিডেন্ট হতে পারে। আচ্ছা, অনুপ্রেরণা বলতে জিদটা ছিল, কোনো মানুষ ছিল না, কোনো সিচুয়েশন বা হ্যাঁ সিচুয়েশন ছিল, কোনো মানুষ ছিল না, অথবা কেউ বা এরকম কিছু ছিল না যে এটা দেখে মনে হলো যে আমাদেরও এমন কিছু করতে হবে, সেটা কিছু ছিল না। ওই যে বললাম, আহ, নিজে থেকে কিছু একটা করব, সবকিছুতে পেরেন্টস ইনভলভ করা একটা ঝামেলা হতো, যেমন বাসা থেকে অনেক বাউন্ডারিজ থাকে। আমি শুনেছি যে তোমাদের কাছ থেকে চাইবো, হুম, জানতে চাইবো যে তোমাদের লেখক হয়ে ওঠার গল্প, যে তোমরা খুব ভালো লেখালেখি করো দুজনেই। ওখানে যাচ্ছ, একটা ঝামেলা থাকে বলতে। আচ্ছা হ্যাঁ, আচ্ছা কে শুরু করবে দেখো, এবারে? হ্যাঁ মাসুম আমি বাপু এটা শুরু বেসিক্যালি করুক। দুজনেরই সেম প্রবলেমটা হতে। শুনতে পাচ্ছো আমাকে? আম, হ্যাঁ, হ্যাঁ পাচ্ছি। আমি শুনতে পাচ্ছি। আচ্ছা লেখার তাহলে ব্যাপারটা আমি বলি। বলো। আম, আমি ফেয়ার করতে চাই ফাহিয়াকে দিয়ে। ফাহিয়া অনেক অনেক ভালো লেখালেখি করে, ঠিক আছে? অনেকেই জানে এটা। আচ্ছা, মাসুম পাপাহি আপু শুরু করো, লেখক আচ্ছা হয়ে ওঠার ফাহিয়া অনেক পেছনের ভালো গল্প। লেখালেখি করে, হচ্ছে যে লেখক, আচ্ছা, আমি নিজেকে লেখক বলি না দরজাটা বন্ধ সাধারণত, করো। মাঝে মাঝে টুকটাক ফাহিয়া লেখালেখি করি, তুই একটু বলতো। কিন্তু অত মানে লেখক হওয়ার মতো অত আহামরি কিছু না। এটা শুরু হয় হচ্ছে যে ক্লাসে বড় প্রশ্ন লিখতে দিত না, 6-7 যখন ছিলাম, তখন আমাদের একজন মিস ছিল স্কুলে, আহামরি কিছু মাকামা না। মিস। তো মাকামা মিস যেটা করতেন যে কবিতার ব্যাখ্যা লিখে আনতে বলতো। কবিতা যে থাকতো বড় বড় কবিতাগুলো উনি ক্লাসে বুঝিয়ে দিলে সেগুলোর ব্যাখ্যা লিখে আনতে। তো সবাই ইউজুয়ালি গাইড বই দেখে লিখতো, তো চেষ্টা করতাম একটু ক্রিয়েটিভ করে কি লেখা যায়। তারপর মিস যদি দেখে, মিস একটু ইমপ্রেস, আসলে 6-7 না টিচারদের ইমপ্রেস করাটার মতো, মানে কি বলবো, থাকে না টিচার ক্রাশ, তো ওইরকম। সেখান থেকে ধীরে ধীরে লেখালেখি শুরু। তোমরা কি আমাকে শুনতে পাচ্ছো? জি, শুনতে পাচ্ছি, শুনতে পাচ্ছি, তুমি বলো। আচ্ছা, তো সেখান থেকে তারপরে এখন পর্যন্ত যা লিখি মোটামুটি সবই আনপাবলিশ থাকে, তাও চেষ্টা করি কখনো পাবলিশ করার চান্স পেলে অবশ্যই করবো। ইনশাল্লাহ একদিন পাবলিশ হবে। আফরা আপু বলো। আফরা আপু শুনতে পাচ্ছো? আজকে আমাদের নেটওয়ার্ক সিস্টেমে একটু সমস্যা দেখা দিচ্ছে। আচ্ছা, আফরা আপু আমাদের সাথে একটু পরে আবার কানেক্টেড হবে হয়তো। মাসুম বাপু। বাহিরে মনে হয় একটু বৃষ্টি হচ্ছে অথবা বাতাস, তো যেটার কারণে হ্যাঁ, নেট হ্যাঁ। প্রচন্ড সাফার করছে আজকে। আচ্ছা, ফাহিয়া আপু তুমি বলো, তোমার লেখালেখিতে কোন বিষয়টা বেশি আগ্রহের? কবিতা, প্রবন্ধ, গল্প, কিংবা বাচ্চাদের জন্য কোনটাতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করো? আমি জাস্ট ফোনটা নেই, নোটপ্যাড ওপেন করি, লেখা শুরু করি, যেটা লেখা আসে, যখন মনে হয় যে একটু ছন্দে ছন্দে লিখতে ইচ্ছা করছে তখন ছন্দ মানে কবিতা,
আবার যখন মনে হয় যে আচ্ছা ঠিক আছে না, এটা সম্পর্কে আমার একটা খুব গাঢ় কিছু লিখতে হবে, একদম আমার নিজের থেকে কিছু লিখতে হবে, ভিতর থেকে আমি কি মনে করি, খালি আমার পার্সপেক্টিভ থাকবে এখানে, তাহলে প্রবন্ধ। আর আদারওয়াইজ ছোট গল্প, কোনো 2-3টা ক্যারেক্টার নিয়ে। মোস্টলি আমি যেগুলো লিখি সেখানে পার্সার বিদুষী, মানে বিদুষী ইজ ওয়ান অফ মাই বেস্ট ফ্রেন্ড। তো এরা দুইজন অনেক প্রাধান্য পায়, কোনো একভাবে এরা দুজন কোথাও এক জায়গায় চলে আসে 2টা ক্যারেক্টারের মধ্যে থেকে। তো হ্যাঁ, এই যে, অথবা আমার দুই বোনও মাঝে মাঝে ওদের কিছু কিছু জিনিস অ্যাড ব্যাক করে ক্যারেক্টার ক্রিয়েট করি, তখন লিখে ফেলি। তো যেটা লেখা হয় সেটা হয় গল্প, আর ছন্দ মিললে হয়। একদম সব্যসাচী যাকে বলে, সব দিকে সমানভাবে হাত চলে। এবারে আফরা আপু বলো তোমার লেখালেখির পেছনের গল্প। আচ্ছা, আমার লেখালেখির পেছনে গল্প। প্রথম আমি তো মেইনলি কবিতা লিখি। এখন হচ্ছে যে আর রিসেন্টলি হচ্ছে যে আমার আর্টিকেলস লেখা স্টার্ট করলাম। তো এটা আমার একটা ফ্রেন্ড, আমাকে একটা ফ্রেন্ড ইন্সপায়ার করছে যে আর্টিকেলস লিখতে পারিস তুই। সেই ফ্রেন্ড এখন কমেন্ট সেকশন আছে, তানজিম। তো আর কি পোয়েম লেখার পিছনে স্টার্ট করছি হচ্ছে যে কবে থেকে, হ্যাঁ, আই ডোন্ট এক্স্যাক্টলি রিমেম্বার দ্য ইয়ার, বাট এটা হচ্ছে যে আমি কক্সবাজারে ছিলাম। আর মানে গাড়িতে আমরা খুবই সুন্দর একটা এনভায়রনমেন্টে, মেরিন ড্রাইভে। তো তারপরে হচ্ছে যে আই ওয়াজ রিয়েলি রিল্যাক্সড এট দ্যাট টাইম। তারপরে আমার মনে হচ্ছে আচ্ছা, এত সুন্দর একটা এনভায়রনমেন্টে আছে, কিছু একটা লেখা যায়। এটা খুবই সাডেন, আই ডিড নট প্ল্যান দিস, ওকে। তারপরে আই রোট মাই ফার্স্ট পোয়েম, দ্য পেরি অফ লাভ। আর এটা আমার ফার্স্ট পোয়েম। তো হ্যাঁ, তারপরে হচ্ছে যে তারপর থেকে এটা টিচারদেরকে দেখাই। আমার ইংলিশ টিচাররা মোনালিসা মিস, সুমনা মিস, আই উইশ তারা লাইভে থাকতো। তো তারা আমাকে অনেক ইন্সপায়ার করেছে অল দ্য টাইম। সো আর কি এখন এভাবে শুরু হয়। তারপরে হচ্ছে যে তারপরে তো আস্তে আস্তে লিখতে থাকি, দেন অনেক কম্পিটিশনসে পার্টিসিপেট করলাম। তারপর হচ্ছে লাস্ট ইয়ার হচ্ছে নর্থ সাউথ ইউনিভার্সিটিতে একটা কম্পিটিশন হয়েছে, ওইখানে পার্টিসিপেট করেছি, দেন আলহামদুলিল্লাহ প্রাইজও পেয়েছি। সো এইভাবে তারপরে আরো যা যা ইভেন্টস থাকে, ফাহিয়া আমাকে অনেক হেল্প করে, ফাহিয়া আমাকে ইভেন্টের লিংক পাঠায়। তারপরে আমি বলি যে আচ্ছা হ্যাঁ, এটাতে পার্টিসিপেট করা যায়। তো আর কি এভাবেই আর কি মতভাবে ইভেন্টে পার্টিসিপেট করতে করতে তারপর হচ্ছে যে নিজে আশেপাশে দেখে, যেমন আমার এক এক পোয়েমের এক এক কনসেপ্ট থাকে। একবার হচ্ছে এই যে এসএসসি রেজাল্টের পর একটা পোয়েম লিখে ফেললাম খুবই স্যাড হয়ে। তারপরে হচ্ছে যে অনেক কি বলবো, বিভিন্ন কনসেপ্ট আমি লিখতে বিশেষ করে পছন্দ করি। আর ইফ এনিওয়ান পুটস অ্যান ইমপ্যাক্ট অন মাই লাইফ, যেমন ফাহিয়া বা যে কেউ, আমার ফ্রেন্ডরা, আমার কাজিনরা, দেন তাদেরকে নিয়েও মাঝে মাঝে লিখি। আর আর্টসটা খুবই রিসেন্ট। আর্টিকেলটা মূলত ভাবে কম্পিটিশন ছাড়া অন্য কোনো কারণে লেখা হয়ে ওঠে নাই। মানে পার্সোনাল আর্জের কারণে আমি আসলে আর্টিকেলস লিখি। টু বি অনেস্ট, আমি পোয়েমটাই আসলে লেখাটা বেশি প্রেফার করি, পোয়েম লিখতে বেশি ভালো লাগে। তো আপাতত এতটুকু। আমাদেরকে একটু তোমার পয়েন্ট থেকে কয়েক লাইন শোনাবে, যেহেতু এদিকে ঝোঁক বেশি। কিছু বললাম অমিত, আমি শুনতে পাইনি। আমাদেরকে একটু শোনাতে পারো, আমরা শুনতে চাই তোমার লেখা কোনো পয়েম বা। শোনাতে পারে। পার্শ্ব অনেক ভালো পোয়েম লিখতে কিছু। এই যে ফাহিয়া সবচেয়ে ভালো আবৃত্তি করে, ঠিক আছে, আবৃত্তির মধ্যে ফাহিয়া অনেক ভালো। আচ্ছা, আমরা দুজনের কাছেই শুনবো, কিন্তু আগে আফরা আপু যদি শুরু করো। নিজের লেখা হয়, না, আচ্ছা আমি শুরু করি। হ্যাঁ পড়ো, সমস্যা নেই। লাইটটা এটা হচ্ছে পার্শ্বার বাসার সবচেয়ে ফানি পার্ট। যখন আমি একটা ছোট কাহিনী বলি, যেহেতু একটু প্রিপেয়ার হোক। যখন আমরা ওর বাসায় যাই, কোনো খুব সিরিয়াস টপিকে আমরা ডিসকাস করছি, আমাদের বিজনেস নিয়ে, আমরা খুব ডেডিকেটেড, আমাদের বিজনেসকে আমাদের স্কয়ারের সমান আরো, মানে আমাদের বিল গেটস হইতে হবে, আমরা খুব প্ল্যানিং এ আছি। হঠাৎ করে এমন একটা কিছু হবে না, আমরা দুইজন হঠাৎ জাস্ট হা হয়ে যাব, এন্ড রাইফা আসবে, সে খুব মজা করবে, খেলাধুলা করবে, এন্ড
এটা হচ্ছে বাসার বাসার সব মানে লাইভ এন্টারটেইনমেন্ট বলে না, কিছু কিছু বাসায় থাকে, রাইফেজ মামুন। থ্যাংক ইউ ফাহিয়া, খুব আপনার ভালো আপু লাগলো তোমার শুনতে কথা পাচ্ছ? শুনে। তোমার কথা শুনে হ্যাঁ শুনতে পাচ্ছি। হ্যাঁ, আচ্ছা এখন আমাদেরকে কবিতা পুরাটা শোনাও। রিসাইট করব না না, আমি। পুরোটা না, অল্প একটু শোনো, আমাদের কাছে তো অত সময়ও নেই। তোমার যেটা আচ্ছা সবচেয়ে পছন্দের সেটা। অল্প একটু শোনানো যাবে। আমাদের বলেছে। ওকে। আচ্ছা, আমার ফেভারিট একটা পোয়েম আছে নিজের, সেটা হচ্ছে যে Girl and the Dove। সো আমি হচ্ছে পোয়েমটা অল্প একটু শোনাবো, দেন এটা অ্যাকচুয়ালি আমি কি মিন করে লিখেছি দেন আমি সেটা বলবো। ওকে, সো লেট মি স্টার্ট। The Eagle and the Dove. This my life, oh my lord, dazzling and shining like a Christmas cord, embracing a humble persona, too courteous with flora and fauna. This my life, oh my lord, the rhythms of piano broken of sorts. Alas, my heart is locked. Do you want the key? Maybe, maybe not. Fly, eagle, fly. Fly far away. Not here, dove. You stay. Replenish my heart, purify my soul. Mercy and peace in a glass I pour. I pray, I pray. The goddess of goodwill shall show me a way where fate appears with new design, and I'm marching with parade of lights. Thank you. That's it. চমৎকার, আমাদের সত্যি খুব ভালো লাগলো। এখন বলো, এটা কি উদ্দেশ্যে লিখেছিলে, তুমি বলতে চেয়েছিলে? আচ্ছা, হ্যাঁ, এটা হচ্ছে যে দ্য ইগল অ্যান্ড দ্য ডাভ। এখানে মেইনলি ইগল রিপ্রেজেন্ট করা হয় কি বলবো, হিংস্র তাও বলা যায় না ঠিক। আচ্ছা, ইগলকে রিপ্রেজেন্ট করা হয় সামথিং দ্যাট ইজ আ বিট, কি বলবো, আচ্ছা হিংস্র ধরে নি অথবা নেগেটিভ কিছু একটা ধরে নি। আর ডাভকে রিপ্রেজেন্ট করা হয় হচ্ছে, ডাভ ইজ আ সিম্বল অফ পিস। সো আর কি এখানে আমি বলেছি যে আমার ক্যারেক্টারের মধ্যে, আমার পার্সোনালিটির মধ্যে দুইটাই আছে, পজিটিভিটিও আছে নেগেটিভিটিও আছে। বাট লাস্টের প্যারাটাতে আমি লিখেছি যে আমি চাই, আমি আই প্রে যাতে করে হচ্ছে যে এই পজিটিভিটিটা আমার মধ্যে সবচেয়ে বেশি থাকে আর নেগেটিভিটিটা মানে উড়ে যায়। জাস্ট লাইক আমি একটা লাইনে লিখেছি যে ফ্লাই ইগল ফ্লাই, ফ্লাই ফার অ্যাওয়ে। সো আর কি এটাই হচ্ছে ব্যাপার। এটা মূলত পজিটিভিটি আর নেগেটিভিটি নিয়ে, আর কিভাবে আমি আমার ক্যারেক্টারের মধ্যে চাই যে পজিটিভিটিটা বেশি থাকে। তো হ্যাঁ, সত্যি চমৎকার। আমরা একটু কমেন্ট সেকশনটা ঘুরে আসি, আপনাদের কবিতাটা শুনে কেমন লাগলো এটা আপনি জানাতে পারেন আমাদের কমেন্ট সেকশনে। তামজিদ ভাই জিজ্ঞেস করেছেন কেমন আছো, তারপরে আছে নূর চৌধুরী ভালো আছে, ভালো হচ্ছে, ফাহিয়া আপুর কথা বলেছে, তারপরে বলেছে আহ আচ্ছা, এরপরে আমরা চলে যাই আমাদের পরবর্তী প্রশ্নে। অনেকেই বলছে যে আপুর কাছে আমি জানতে চাইবো যে মান নিয়ে অনেক কাজ করেছো, সেই ব্যাপারে যদি আমাদেরকে একটু বলো। আচ্ছা, মডেল ইউনাইটেড নেশন, হ্যাঁ, পরশুদিন একটা মডেল ইউনাইটেড নেশন করলাম। তো আর কি এমইউএন লাইফটা আমার শুরু হয়েছে, বা এমইউএন জার্নিটা শুরু হয়েছে এনডিসি মান থেকে, এনডিসি মান 2020 নটর ডেম কলেজ মডেল ইউনাইটেড নেশন। তো ওইখানে আর কি আমি অনেক মানে আমি অনেক ভয় পাই, ঠিক আছে। এখানে এনডিসি মানের কয়েকজন আছে, যেমন দ্য ডেলিগেট অফ ইউনাইটেড কিংডম সাদল, সো হি ইজ হিয়ার টু। এখন যেটা হয় যে আমি ওয়ার্কশপে যাই নাই, আমার আম্মু একটু মানে আম্মু মানে বলছিল যে পাশা দরকার নাই, মান করার দরকার নাই, তোমার ওইখানে অনেকক্ষণ থাকতে হবে। এই জন্য আমাকে ওয়ার্কশপ অ্যাটেন্ড করতে দেওয়া হয়নি। আব্বু চাচ্ছিল আমি এমইউএনটা করি, সো ফ্রাইডে স্যাটারডে আব্বু নিয়ে যায় আমাকে, সো ওয়ার্কশপ করতে পারি নাই। অন স্পট হচ্ছে যে মানে যেভাবে হচ্ছে সেশনটা, ওইটা দেখে দেখে আর কি মানে ওইটা অন স্পট আমার শিখতে হয়েছে এমইউএন, যে আচ্ছা এটা এইভাবে হয়, এইভাবে হয়। তো আমি অনেক সমস্যা করি। ফার্স্ট অফ অল আই শুড মেনশন দিস, সো যারা জাজ থাকে তাদেরকে এক্সিকিউটিভ বোর্ড বলে। তো আমি না, আর হচ্ছে যে আরেকটা হচ্ছে যে কনফারেন্স ম্যানেজমেন্ট
অফিসার্স থাকে সিএম। তো যারা হচ্ছে যে মেইনলি তোমার এই কনফারেন্সটা ম্যানেজমেন্ট করে এক একটা কমিটিতে থাকে। তো আমার কমিটি ছিল হচ্ছে টাইসেক। তো আমি না প্রথম মানে যেদিন আমি না বুঝতে পারি নাই যে সিএমও কোনটা, এক্সিকিউটিভ বোর্ড মেম্বার কোনটা। তো আমি না ভুল করে এক্সিকিউটিভ বোর্ড মেম্বার মানে যারা জাজ তাদেরকে আমি মনে করছি হচ্ছে সিএমও। এন্ড খুবই কনফিউজিং ছিল, এটা অনেক এম্বারেসিং ছিল আমার দ্বারা এই জিনিসটা ফেস করতে হয়েছে। আমাকে দাঁড় করাইছে সে, তারপরে আই হ্যাড টু মানে say যে আচ্ছা I want to pass this check to the executive board member. They were like we are the executive board members. তারপর আমি বলছি ও আচ্ছা সরি I got you guys wrong. এরকম তারপরে হচ্ছে যে আমি স্পিচ দিতে চাইনি, আমি প্রথমবার স্পিচ দিতে চাই নাই, আমাকে লাস্টে পাঠিয়ে দিল। লাস্টে আমি অ্যাবস্টেইন করতে চাইছি স্পিচ থেকে, দিল না ভাইস চেয়ারপারসন, সে বললো যে না তোমাকে স্পিচ দিতেই হবে। সো ফাইনালি স্পিচ দিলাম। তারপরে তো অনেক কিছু হলো, দেন ওইখানে যে সোশ্যাল ছিল, সোশ্যালে আমি সোশ্যালে আই পারফর্মড আ সং। তারপরে হচ্ছে যে কিভাবে জানি আমি স্পেশাল মেনশন পেয়ে গেলাম ইতে এমনি ইভেন্টে ফার্স্ট টাইমে। সো এটা আমার জন্য খুবই ভালো একটা এক্সপিরিয়েন্স ছিল। সো আমি যারা ফার্স্ট টাইমার তাদেরকে একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যে আমার কাছে অনেকে জিজ্ঞাসা করে যে আমি তো ইউনিয়ন সম্পর্কে কিছু জানি না, আমি কিভাবে করবো এটা। কেমন আমিও জানতাম না, ইনফ্যাক্ট আমি ওয়ার্কশপই অ্যাটেন্ড করি নাই। সো আই জাস্ট ওয়ান্ট টু টেল দেম যে গাইস গিভ ইট আ গো। ওকে, ইউ হ্যাভ নাথিং টু লুজ। আর এই কোয়ারেন্টাইনের মধ্যে অনেক এমইউএনস হচ্ছে, ফ্রি এমইউএনস হচ্ছে, ঠিক আছে? সো ইটস দ্য বেস্ট টাইম টু লার্ন মডেল ইউনাইটেড নেশন। তো ইয়া দ্যাটস দ্য থিং। তোমরা এমইউএন করো এন্ড কোনো সমস্যা নাই, কেউ খেয়ে ফেলবে না ভুল স্পিচ দিলে, ঠিক আছে? সো ইয়া আর কি আছে। দেন সেকেন্ড টাইম এমইউএন করলাম, ডিআইডি এমইউএন। ওইটাতেও সেকেন্ড ডেতে ল্যাপটপ নাই, আমার আব্বু হচ্ছে যে তার কাজের জন্য ল্যাপটপ নিয়ে গেছে। এটা খুবই স্যাড, মানে খুব রিসার্চ করলাম, এমইউএন করতে পারলাম না সেকেন্ড ডেতে, তাও ভার্বাল মেনশন পাইছি। দেন থার্ড এমইউএন যেটা করলাম পরশুদিন, ওটাতে আমি ইন্টারন্যাশনাল প্রেস ছিলাম। খুবই কষ্ট ইন্টারন্যাশনাল প্রেস, সমানে আর্টিকেলস লিখতে হয়েছে, রাত 2টা-3টার সময় আর্টিকেলস লিখতে হয়েছে, ব্রেকিং নিউজ করতে হয়েছে। এন্ড তারপরে ওইটাতে এটা খুবই আনএক্সপেক্টেড, ওটাতে আমি আউটস্ট্যান্ডিং করেসপন্ডেন্ট অ্যাওয়ার্ড পেয়েছি, এটা অনেক জোস। তো আর কি আমি চাই যে যারা মানে বিগিনার, যারা ফার্স্ট টাইমার, তারা হচ্ছে যে মানে যদি উইজডম চাই, ওয়ার্ড অফ উইজডম যদি চাও, দেন ইউ গাইস ক্যান কন্টাক্ট মি। এটা কোনো সমস্যা নাই, এমইউএন কোনো ভয়ের জিনিস না, এটা পাবলিক স্পিকিং অনেক ভালো করবে। দেন তুমি যদি আইপি হও, ইন্টারন্যাশনাল প্রেস, তোমার আর্টিকেল লেখার ক্যাপাবিলিটি অনেক ভালো করে দিবে। তারপর হচ্ছে যে নেটওয়ার্কিং বাড়ায়, সহজ কথা। আমি এমইউএন থেকে অনেক মানুষকে চিনতে পারছি, যেটা আমি পারতাম না এমইউএন না করলে। সো নেটওয়ার্কিং খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। সো আই উড এনকারেজ ইউ গাইস টু ডু মডেল ইউনাইটেড নেশন। দ্যাটস ইট। আমি একটু কমেন্ট সেকশনটা ঘুরে আসি। আর তুমি বললে মানিয়ে ইমিউনি নিয়ে, কিন্তু এখন হচ্ছে আমাদের সাথে সাথে আছে রাফিকা তাসলিম আপু, তামজিদ আছেন আমাদের সাথে, জুরাত ভাইয়া আছে, সিয়াম ভাইয়া কংগ্রাচুলেশন জানিয়েছে। ছোট আমাদের সাথে মনে হয় লাইভে আজকে দুজন না, আমরা মনে হয় 3জনকে পেয়ে গিয়েছি একবারে। দুজন না, আমাদের সাথে 3জন আসলে। হ্যাঁ, আচ্ছা একটু কথা বলতে দিতে পারো তুমি? তোমার কথা শুনতে চাই আমরা। আমরা ভালো আছি, তুমি কেমন আছো? আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমরা মাসুম পাপুর কাছে যাচ্ছি। আপু তুমি তো ইউটিউবিং করো, তো ইউটিউবিং করার পেছনের গল্পটা। ইউটিউবিংটা নিতান্ত শখের বসে, মানে আমি শখের বসে অনেক কিছু করি, লেখালেখি, ইউটিউবিং, তারপর হচ্ছে ক্রাফটিংটা, এটা নিতান্ত শখের বসে। তো এটার পিছনে একটা কারণ হলো, আমি মোস্টলি আমাদের যে কলেজে অনেক ফেস্ট হয় বা অনেক ধরনের প্রোগ্রাম হয়, তো এই জিনিসগুলো আমরা অনেক ছবি তুলি, পার্টিসিপেট করি,
অনেক ফান মোমেন্ট ক্রিয়েট হয়, যে মোমেন্ট গুলা না ধীরে ধীরে অনেকদিন পর হয়তো মনে করলো অনেক ক্লিয়ারলি মনে থাকবে না, বা হয় না অনেক সময় ছবিগুলো ডিলিট হয়ে যাবে বা কিছু একটা হতে পারে। তো সেখান থেকে চিন্তা করলাম আচ্ছা ঠিক আছে, এগুলো নিয়ে একটা ছোট ভিডিও করি, কি কি হচ্ছিল এগুলো নিয়ে একটা স্টোরি ক্রিয়েট করি। করো। তো ক্রিয়েট করে এটা ফোনে রাখবো কোথায়, অনেক স্পেস কনজিউমিং। তো ব্যাপারটা হচ্ছে যে আমি ইউটিউবে দিয়ে দেই, সবাই একসাথে দেখতে পারবো ফ্রেন্ডরা মিলে। তারপরে এই জিনিসগুলো সবাই যখন একসাথে দেখি, যেমন আমাদের হোলি ক্রস কলেজে স্পোর্টস হলো কিছুদিন আগে, আমি আর আমার একটা ফ্রেন্ড দুজন মিলে আর কি এই স্পোর্টস এর ভিডিওটা দেখছিলাম। তো বেসিক্যালি ও বলতেছিল হ্যাঁ তখন এটা হলো তখন ওটা হলো, মানে মেমোরিজ গুলোর ফ্ল্যাশব্যাক আসে খুব সুন্দর ভাবে। তো সেই চিন্তা ভাবনা থেকে আচ্ছা ঠিক আছে মেমোরি গুলো ক্যাপচার করে রাখি ভিডিওতে, নিজের যে স্টোরিজ গুলো সেগুলো বলি। নট নেসেসারি অনেক সাবস্ক্রাইবার লাগবে, অনেক লাইক লাগবে, শেয়ার লাগবে, যাদেরকে নিয়ে বানানো তাদের পছন্দ হলো ব্যাপারটা, আমার পছন্দ বা আমার একটা কোনো একটা প্রোডাক্টিভ টাইম পাস হয়। তো সবকিছু চিন্তা করেই আসলে ইউটিউবিংটা শুরু। অনেক শুভকামনা রইলো তোমার ইউটিউব চ্যানেলের জন্য। চ্যানেলের নামটা আরো আমাদেরকে বলতে একটা পারো? কারণ হলো আহ, পার্সার ইউটিউবিং চ্যানেল ছিল, তো ইউজুয়ালি আমাদের মধ্যে যেটা হয় যে ওর যেটা আমারও সেটা, এরকম প্রায় প্রায় মানে দুজনেই সবসময় উইন উইন সিচুয়েশনে থাকি আমরা, আমাদের কখনো এমন হয় না যে হ্যাঁ, এটা এটা মানে এটা ঠিক কথা, এটা ঠিক কথা। এটা আমাদের মধ্যে মানে ইউজুয়ালি ফ্রেন্ডদের মধ্যে কি হয়, ও অনেক ভালো করতেছে আমি ওর ধারে কাছে যেতে পারবো না, বা ওর সাথে কথা বলা লাগবে না, ও তো আমার ধরাছোঁয়ার বাইরে। কিন্তু আমাদের মধ্যে যেটা হয় যে আমি একটা কিছু শুরু করলাম, আমি খুব ভালো করলাম, পার্সা বিলে কাছে তাইলে আমিও ট্রাই করলে হয়তো পারবো। পার্সা একটা কিছু শুরু করলো, তখন আমি বিলে আচ্ছা ঠিক আছে ও যেহেতু পারতেছে, ও তো আসে আমাকে হেল্প করার জন্য, আমি শুরু করি, যদি না পারি পিছন থেকে তো ব্যাকআপ পার্সা আসে। তো এভাবে করে আস্তে আস্তে ধীরে ধীরে দুজনে মিলে শুরু করা হয়, যেন অনেক হ্যাঁ, কমন এই টপিক থাকে জিনিসটা কথা অনেক বলতে। অ্যাপ্রিসিয়েট করি আমি, যে আমাদের মধ্যে কম্পিটিশন নাই, এটা এটা না কম্পিটিশন বলা যায় না, এটাকে কোলাবোরেশন বলা যায়। ঠিক আছে, যে কম্পিটিশন থাকে না। আমি করতেছি, আমি চাচ্ছি ফাহিয়াও আগায় যাক, আমরা দুজন একসাথে এটা করতে পারবো। এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লাগে আমাদের যেমন আমি ব্যাপারে। আর কয়েকদিন পর এমইউএন জয়েন অনেক করব। অনেক ফাহিয়া অনেক সমস্যা ক্রিয়েট করে, আমি বলবো না, ফাহিয়া একদম খুবই ভালো একটা মেয়ে। সো আর কি, তো কিন্তু আমরা যেটা করি সেটা আমি চাই যে একসাথে করি, ভালো লাগে, ইটস ফান। একসাথে তোমাদের অনেক দিনের পথ চলা, তো কখনো কি এরকম হয়েছে যে ঝগড়া হয়েছে বা কথা বলা বন্ধ, এরকম কিছু? আপস এন্ড ডাউন তো হয়ই, তাই না? এরকম কোনো কিছু কি হয়েছে? কে শুরু করবে? আফরা আপু শুরু করুক। শুরু নাইস। কর। ওকে। আম ঝগড়া এই যে দেবনের নিয়ে একবার যেটা হয়েছে যে ক্রাফটিং স্টোরটা যে আমরা দিলাম, অফলাইন ক্রাফটিং স্টোরটা ওই মেলাতে, তো ওইটাতে না মানে একটা প্রবলেম হয়েছে আমাদের মধ্যে, এই যে মানে একটু এফোর্ট দেওয়া নিয়ে। ঠিক আছে, এফোর্ট দেওয়া নিয়ে একটা প্রবলেম ছিল। তো এই কারণে একটু ঝগড়া হয়েছে ওই টাইমটাতে, মানে উই ওয়ার টকিং ফর আ ফিউ ডেজ এন্ড আর কি, মানে কথা বলতাম কিন্তু ঠিক মতো কথা বলতাম না, আমরা জানতাম উই আর হ্যাভিং আ বিফ বিটুইন আস, এটা আমরা বুঝতে পারতেছি, বাট আমরা এক্সপ্রেস করতাম না। ঠিক আছে, সো এখন আর কি এটা একটা ঝগড়া, তারপরে তারপরে আই গেস আর কিছু আসলে হয়নি, যেমন আমার দেবনিয়ারের মাঝে ওই মাঝে হয় যে কি মেলার যে আমি, সমস্যাটা, সেখানে যেটা হয়েছিল যে মিসকমিউনিকেশনের কারণে ব্যাপারটা হয়। মানে ও হ্যাঁ এটা এটা আবার আমাকে কিছু মিসকমিউনিকেশন, ইনফরমেশনও এক্স্যাক্টলি। দেওয়া উচিত ছিল, যে আমি যদি ও আমাকে একটা আগে থেকে বিষয়, ইনফর্ম করতো, হ্যাঁ, বা ইনফর্ম করতে ভুলে গেছি। এরকম একটা ছোট মানে এই ইনফরমেশন গুলো একজন একজনকে না দেওয়া থেকে, বা কোনো কিছু একজন থেকে হুম। লুকায় যাওয়া, বা এই টাইপের জিনিসগুলো থেকে আসলে ওই ঝামেলাটা হয়েছিল। এছাড়া মনে হয় না আর আহামরি কিছু হয়েছিল আমাদের মধ্যে। না, লাকিলি যেটা হয়েছে যে অনেকের মধ্যে মানে বেস্ট ফ্রেন্ডের মধ্যে বা ফ্রেন্ডের মধ্যে বিজনেস করলে প্রফিট নিয়ে অনেক বলে সমস্যা, বাট আমাদের মধ্যে প্রফিট নিয়ে কোনো প্রবলেম হয় না, প্রফিট ডিস্ট্রিবিউশন অলওয়েজ ঠিক ছিল। খালি যে মিসকমিউনিকেশন বা এগুলাই যদি মানে ধরো সেক্ষেত্রে এগুলাই প্রবলেমস, আদারওয়াইজ না।
দর্শক বন্ধুরা, তোমরা যারা এরকম কোনো বন্ধুরা মিলে কোনো স্টার্ট আপ করার প্ল্যান করছো, তারাও কিন্তু এই ব্যাপারটা থেকে শিখে নিতে পারো যে কিভাবে তোমরা একসাথে, যে অনেক সময় এরকমই হয় যে একসাথে শুরু করা কিন্তু শেষ হয়তো একসাথে করতে পারে না। তোমরা যেহেতু এটা এতদিন ধরে করে আসছো, এটা একটা অনেক বড় সাফল্য। আমরা ব্যবসায়িক দিকে পরে যাই, একসাথে মিলে কাজ করাটা অনেক বড় একটা প্রাপ্তি। এবারে আমাকে বলো যে তোমাদের যে এত সব কাজ, ইউটিউবিং করছো, একটা স্টার্ট আপ নিজেরা করেছো, তো এক্ষেত্রে ফ্যামিলির দিক থেকে কি সাপোর্ট পাও? আমাদের অনেক কমেন্ট সেকশনে ওইটা জানতে চেয়েছেন অনেকে, ফ্যামিলির দৃষ্টিভঙ্গি কি? ফ্যামিলি প্রবলেম এটা কে শুরু করবে, কে মুমতাহিনা? বলবে হ্যাঁ, family? এবার মাসুম পাপা এই আগে যে এই যে বলবে। এখন রাইফা ধাক্কাচ্ছে দরজা। আচ্ছা, ফ্যামিলি সাপোর্ট বলতে আমি যে বিজনেসটা শুরু করেছি, এটা আমার আব্বু জানতো না। আব্বুকে একেবারেই জানানো হয়নি। মানে আব্বু ভাবতো যে ঠিক আছে, স্কুলের জন্য বানাচ্ছে, ফ্রেন্ডদের জন্য বানাচ্ছে, ওদের তো এটা সেটা প্রোগ্রাম লেগেই থাকে, বানাইতেছে, সময় পার করতেছে, ফোন চালাচ্ছে। ভালো কথা, বানাচ্ছি সব স্মুথলি চলতেছে। হুম তো মানে হচ্ছে যে আব্বুকে হুম হুম। কখনো ওইভাবে জানানো হয়নি। কি করে নিল? আর আম্মুর সাইড থেকে যেটা বলবো, মানে আম্মু ছিল, আম্মু উইনিং সিচুয়েশনে ছিল যখন মানে দেখতো যে কিছু পড়ালেখা বা কিছু হ্যাম্পার করে করতেছি, তখন আসলে তেমন কিছু হতো না। এমনিতে হ্যাঁ সাপোর্ট করতো, আম্মু যথেষ্ট সাপোর্ট করতো, বাট আব্বুকে আসলে বলে ওঠা হয় নাই। আব্বুকে বলতে একটু ভয় লাগতো, তো আব্বুকে বলে ওঠা হয় নাই। আর আম্মু থেকে হ্যাঁ সাপোর্ট ছিল। আর ফ্যামিলির বাকি মেম্বারদের থেকে, যেমন মামা, কাজিন, সব কাজিনদের থেকে, মামা, খালা, এদের থেকে অনেক সাপোর্ট পেতাম। যে হ্যাঁ, আমরা দুইজনই মামা খালা থেকে বহুত সাপোর্ট পেয়েছি। মানে ইউজুয়ালি, মানে মেনলি এই কারণটাতেই আমরা তেমন একটা বকা খাইতাম না আম্মু আব্বু থেকে, যে বাকিরা তো সাপোর্ট করছে। হ্যাঁ, এবার পারসা। আচ্ছা, পারসা, কয়েকটা স্টোরি বলিও প্লিজ তোমার আম, সাপোর্ট সম্পর্কে, ফ্যামিলি সাপোর্ট সম্পর্কে। আম, আচ্ছা শুরু করি। যখন এটা শুরু হলো, বিজনেসটা শুরু হলো, তো প্রথম দিকে না আমি মনে হয় জানাইছিলাম আব্বু আম্মুকে যে এরকম একটা বিজনেস করতেছি। আব্বু না ফার্স্টে বলছে হ্যাঁ ভালো, নিজের ইনকাম নিজে করবা, এটা তো খুব ভালো, ঠিক আছে। কিন্তু তারা না বলে নাই আমি এটা এত সিরিয়াসলি করবো, বিকজ আমি অনেক প্রোক্রাস্টিনেট করি, ঠিক আছে। আমি একটা জিনিস শুরু করি, শেষ করে শুরু করি, এরকম একটা অবস্থা। তো এখন এখানে যে ব্যাপারটা হয়েছে যে আমি বলছি যে আমি এটা করবো, আব্বু বলছে আচ্ছা ঠিক আছে করো। তো আমি না অনেক মানে একদম শুরু করছি করা, ভালো মতোই করছি। তো এখন আব্বু হচ্ছে যে মাঝখানে বলছে যে এটা করা যাবে না, তোমার পড়াশোনা হ্যাম্পার হচ্ছে, এই সেই এই বলে। তো দেখতো যে আমি করি না, আমার ড্রয়ারটা খুললে দেখতে এতগুলা কাগজ, ঠিক আছে। এখন অবভিয়াসলি কাগজ তো আমি বসে বসে এমনি এমনি কাটবো না, তাই না? আর ইঁদুর তো নিশ্চয়ই আমার ড্রয়ারের ভিতর কাগজ কাটবে না। তো আব্বু বুঝে গেছে যে আমি বিজনেস এখনো কন্টিনিউ করতেছি। তারপরে হচ্ছে যে এটা গেল। তারপরে ফাহিয়া যখন আমার বাসায় আসতো, তো আব্বু আম্মু খালি পারতো না ফাহিয়ার ব্যাগটা খুলে চেক করতে ও কোনো কাগজ দিতেছে কিনা আমাকে, বিকজ ফাহিয়া কাগজ কিনে আমাকে দিয়ে যেত। এখন সাপ্লায়ার। আব্বু আম্মু মানে হ্যাঁ সাপ্লায়ার ছিল ফাহিয়া। তো যেটা হয়েছে যে কি ওটার নাম, হ্যাঁ যে যখন আমরা ক্রাফটিং স্টোরটা করলাম, এই মেলাতে গেলাম, তখন একটা সমস্যা হয়েছে যে আব্বু আম্মু অনেক এগেনস্টে ছিল। কিন্তু আহ, আর কি দেওয়ার লাইক যে আচ্ছা পাশা করো না, না করলে হয় না, এরকম একটা পজিশনে ছিল ওরা। বাট জানতো আমি এটা করতেছি, কিন্তু মানে স্টিল আর কি আমি চেষ্টা করতাম অ্যাভয়েড করার, যে আচ্ছা বলারই দরকার নাই। তারপরে কিন্তু ফ্যামিলির মধ্যে আমার মামা অনেক সাপোর্ট করছে আমাকে। এই যে ফাহিয়া জানে আমাদের যখন প্রথম দিকে তো সবারই একটু মানে উঠতে একটু সমস্যা হয়। তো আমাদের আমাদের ঈদের মামা কার্ড হচ্ছে গুলো আমাদের কার্ড বিক্রি কিনতো। হতো না, পার্সার হ্যাঁ মামা ঈদের কিনে কার্ড নিত। গুলা মামা কিনতো। হ্যাঁ মামা কিনে নিত। এটা এটা অনেক আমি অনেক থ্যাঙ্কফুল মামার প্রতি এটার জন্য যে ও কার্ডস গুলা কিনতো। তারপরে মামা হচ্ছে পেজ শেয়ার করতো, কোন নতুন প্রোডাক্ট আসলে সেটা শেয়ার কর পেজ মানে ওর ইতে অ্যাকাউন্টে।
তো এই জন্য মামার কাছ থেকে আমি অনেক সাপোর্ট পাইছি। আর আব্বু আব্বু প্রথম দিকে সাপোর্ট করছে, তারপরে যখন দেখছে যে মনে হয় পড়াশোনার হ্যাম্পার হচ্ছে অর সামথিং, যেটা আসলে আমি বিলিভ করি পড়াশোনার হ্যাম্পার খুব একটা হয় নাই, কিন্তু আহ, কিন্তু এটলিস্ট আব্বু আম্মু মনে করতো যে পড়াশোনার হ্যাম্পার হয়েছে। তার আমার মনে হয় তাদের এটা মনে করার অবশ্যই যথেষ্ট কারণ অবশ্যই আছে, এখন রিজন ছাড়া তো কিছু একটা হবে না, তাই না? এখন ওরা এটা বলছে, দেন করতে অনেক টাইমেই আমি অনেক প্রবলেম ফেস করছি বাসায় এটা নিয়ে, যে আমি এটা করবো, দেওয়ার লাইক করতে দিব না। তো আমার গ্লু টু লুকায় রাখতো, গ্লু, তারপর হচ্ছে যে কেচি, এগুলো ছাড়া তো আমি কাটতে পারবো না, এমন হয়েছে অ্যান্টি কাটার লুকায় রাখছে, আমি স্কেল দিয়ে কাটছি, দেন ফাহিয়ার কাছে এটা নিয়ে যেতাম, ফাহিয়া শেভ করতো। সো এইগুলো আমি অনেক ফেস করছি, কিন্তু আমার একবার আব্বু এমন আমার হয়েছিল, আমি না পার্সার আমার মনে ফোন হয় নিয়ে নেওয়া সাপোর্ট করে। হয়েছিল। পার্সার ফোন নিয়ে নেওয়া হয়েছিল, আমরা কমিউনিকেট করতে পারতাম না, মানে ওর কি এটা বানানো হলো কিনা, আমাদের ডেলিভারি আছে, ওর কি এটা করা হয়েছে কিনা, ওর কি কাগজ আছে কিনা, গ্লু শেষ কিনা। তো আমি ওর বাসায় গেলাম, যথারীতি আন্টি আমার পাশে বসে আছে, মানে আমি ঢুকলাম, আন্টি আমার পিছে 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 ওর রুম পর্যন্ত আসলো, এসে আমিও বসছি, আন্টিও আমার পাশে বসে আছে, মানে কথা বলতেছে আমরা বিজনেস নিয়ে কিছু করলাম কিনা, আমরা কি এখনো ওনারা তখন ভাবতো যে আমাদের বিজনেস বোধহয় শেষ, আমরা বোধহয় বিজনেস বন্ধ। তো তারা ভাবলো যে আমি কি করলাম, মানে পার্সা কি করলো আমি তো বুঝতেছি না কি হচ্ছে। পার্সা আমাকে বললো যে তুই স্বাভাবিক থাক। আমি এটাও বুঝলাম না হঠাৎ এটা কেন বললো, মানে আমি তোর বাসায় প্রায়ই যাই, বাসা কাছে, তো আমাকে বললো তুমি স্বাভাবিক থাকো। এন্ড আমি বি লাইক আচ্ছা ঠিক আছে, আমি গেলাম। হঠাৎ করে পার্সা আমার পাশে এসে হঠাৎ হাতে কি যেন একটা দিল, আমি নিয়ে ব্যাগে ঢুকাই ফেললাম। এটা একটা চিঠি ছিল, যে ওর কি কি লাগতো, ওর কাজ কতটুকু হইলো, ওর লাইফ আপডেট। তারপর বললো যে আমাকে এরকম লিখে ওকে দিতে, কারণ ওর ফোন নিয়ে, ঠিক আছে। তারপরে 2 দিন পরে আবার গেলাম আরো একটা বাহানায়, কি বাহানায় জানি গেলাম ভুলে গেছি, কিন্তু গেলাম, যাওয়ার পরে ওকে জিনিসপত্র দিলাম, দিয়ে যা যা হইলো সেগুলোও আবার আমার আন্টির অজ্ঞাত সারে আমার ব্যাগে ঢুকায় রাখলো, আমি ওই ব্যাগ নিয়ে আবার বাসায় চলে আসলাম। এইভাবে করে আসলে অনেক কিছু হয়েছে, মানে এগুলা হচ্ছে 2018 এর কথা। তারপর 19 এ তো এসএসসির পর অনেক কিছু বিজি হয়েছে। আসলে এই যে বোঝা যাচ্ছে যে তোমাদের প্রতিবন্ধকতা ছিল, মানে সবসময় যে পথ চলাটা স্মুথ হয় সেটাও না, কিন্তু তোমরা সেগুলো পেরিয়ে আসতে পেরেছো, এটা তোমাদেরকে কংগ্রাচুলেশন জানাই আমি। এরপরে যাচ্ছি যে আফরা আপু, আমাদেরকে একটা কনরাড চ্যালেঞ্জের বিষয় একটু বলো। একটা ইন্টারন্যাশনাল আচ্ছা, কম্পিটিশন ছিল, সেখানে তুমি পার্টিসিপেট করেছিলে, সেই গল্পটা বলো। কনরাড চ্যালেঞ্জের শুরুটা হয় হচ্ছে এভাবে। আহ, এই যে হোলি ক্রসের যে ল্যাঙ্গুয়েজ ফেস্টটা হলো, সেখানে আমি ক্লাব অফিসার ছিলাম, এখনো ক্লাব অফিসার আছি ক্লাবে। তো ওইখানে আমি ছিলাম হচ্ছে মাল্টিমিডিয়া প্রেজেন্টেশনে, আমি হোস্ট ছিলাম। তো যে জাজ ছিল মাহির ভাইয়া, ও এখন বিউপিতে পড়ে। তো মাহির ভাইয়া হচ্ছে যে আহ, মানে রিচ আউট করলো আমার কাছে যে তুমি এরকম একটা কম্পিটিশন আছে, তুমি কি পার্টিসিপেট করতে চাও কিনা। তো আমি প্রথমে বুঝলাম না কি হচ্ছে, বিকজ আমি কিছু জানি না এটা নিয়ে, ওকে। তো তারপরে হচ্ছে যে আমি বললাম যে আচ্ছা ভাইয়া আমি একটু দেখি, তারপরে দেখলাম, আমি ওরে বাপরে, এটা তো বিশাল কম্পিটিশন, আমি কেমনে করবো এটা। যে এটা হচ্ছে যে আম, মূলত ভাবে কনরাড ফাউন্ডেশন আর ন্যাসা এই দুইটার হচ্ছে একটা মানে কোলাবোরেশন, একটা কম্পিটিশন হয়, ইনোভেশন কম্পিটিশন। তো এটা হচ্ছে ফার্স্ট রাউন্ডে আইডিয়া পিচ করতে হয়, সেকেন্ড রাউন্ডে হচ্ছে যে বিজনেস প্ল্যান দিতে হয়, আর হচ্ছে যে ওই আইডিয়াটা কিভাবে বানাবা, মানে পুরা টেকনিক্যাল যা যা ব্যাপার স্যাপার সেগুলো পুরাটা দিতে হয়, ঠিক আছে। আর একটা প্রোটোটাইপ দিতে হয়, যদি পারো সেটা দিবা প্রোটোটাইপ। থার্ড রাউন্ডে যদি তুমি সিলেক্ট হও, সেই ক্ষেত্রে প্রাইজ গিভিংটা মানে বা প্রাইজ গিভিং বা হচ্ছে যে বা পিট কনরাড স্কলার বলো ওদেরকে, তারা হচ্ছে যে মানে কিভাবে তার আইডিয়াটাও পিচ করে, এটা হয় হচ্ছে কেনেডি স্পেস সেন্টার, ফ্লোরিডাতে। তো আমি তো মানে এটা অনেক বড় একটা ব্যাপার। তারপরে আমি বললাম যে হ্যাঁ ভাই আমি এটা করব। তারপরে তো আমি ইনক্লুডেড হলাম আমার টিমমেটদের সাথে, তার হচ্ছে আদমজি ক্যান্টনমেন্টে। তো ওরা হচ্ছে আমার টিমমেট। এখন ওদের সাথে হচ্ছে যে মানে প্রথমে আমরা দেখা করলাম, একটা জায়গায় দেখা করলাম, দেন সবাই মিলে সাবমিট করলাম ফার্স্ট রাউন্ড, দেখি কি হয় কি
হয়, তারপর কিভাবে কিভাবে জানি সেকেন্ড রাউন্ডে উঠে গেলাম। তো সেকেন্ড রাউন্ডে উঠার পরে তো উই ওয়ার লাইক যে আমাদের অনেক সিরিয়াস থাকতে হবে, এটা অনেক সিরিয়াস থাকতে হবে। তারপরে ভাইয়া আমাকে টিম লিডার বানাই দিল, বললো যে তুমি এই টিম লিড করবা। এখন আমি যেটা করতাম যে এখান থেকে আমার লিডারশিপ স্কিলটা আসছে, সো থ্যাঙ্কস টু মাহির ভাইয়া। যেটা আমি করছি যে আমি একটা ফ্রেমওয়ার্ক করতাম, ফ্রেমওয়ার্ক করে হচ্ছে যে আমি বলতাম যে আচ্ছা তোমরা তোমরা নিজের আইডিয়া পিচ করো, কি কি করা যায়। তারপর হচ্ছে ওদেরকে এটা দাম যে আচ্ছা তোমরা এভাবে রিসার্চ করো, রিসার্চ করে আমাকে দাও। তারপর ওরা রিসার্চ করে দিত, আমরা একসাথে ডিসকাস করতাম। এভাবে করতে করতে মূলত ভাবে আচ্ছা এখানে একটা জিনিস বলতে হয় যে সেকেন্ড রাউন্ডে একটা ফি দিতে হয়, ঠিক আছে, which is $400। এখন $400 দেওয়া অনেক টাফ, অবভিয়াসলি অনেক টাফ। এটা কোনো স্কুল বা কলেজ কেউ স্পন্সর না করলে পাবো না। এখন আদমজির মানে আমরা আদমজি বা হোলি ক্রস এভাবে স্পন্সরশিপটা নেওয়াটা একটু টাফ। তো আমরা কনরাড চ্যালেঞ্জকে মেসেজ করছি যে ইফ ইউ ক্যান গিভ আস এ ডিসকাউন্ট, এন্ড তারা আমাদেরকে 100% ডিসকাউন্ট দিয়ে দিয়েছে। এটা অনেক ভালো লাগছে, বিকজ এই 100% ডিসকাউন্ট না পাইলে আই গেস অনেক ট্রাবল ফেস করা লাগতো আমাদেরকে টু কালেক্ট দ্য মানি। তো তারপরে হচ্ছে যে এইভাবে গেল। তারপরে সেকেন্ড রাউন্ডে হচ্ছে যে আমি ওদেরকে অনেক ফ্রেমওয়ার্কস করে দিতাম যে আচ্ছা আমরা এটা এভাবে করি ওভাবে করি, ডিসকাস করতাম। মাঝে মাঝে মানে কি বলবো, মাঝে মাঝে এমনও হয়তো যে আমি কাজ করতাম না অথবা টিমমেটসরা কাজ করতো না, এটা সব টিমেই হয়। কিন্তু এট দি এন্ড দেখা যেত যে কোলাবোরেশনটা না মানে পারফেক্টলি হয়েছে। এন্ড এই জিনিসটা মানে এটা খুবই ইম্পর্টেন্ট একটা টিমের জন্য, যে যদি টিম লিডার এমন ভাবে করে। আমি না প্রথম দিকে আমার মনে হয় যে ভুল করছি, মনে হয় আমি বস ছিলাম। সো টিম টিম লিডারটাও একটু ফ্রেন্ডলি থাকতে হয়। তো তারপরে হচ্ছে যে এটা গেল, সেকেন্ড রাউন্ডটা গেল। এখন সেকেন্ড রাউন্ড যেটা, সেটা থেকে যে থার্ড রাউন্ডে যায় তার মাঝখানে একটা স্টেপ আছে, ঠিক আছে। ওরা হচ্ছে যে ওদের হয় কনরাড ইনোভেটর। তো সেকেন্ড রাউন্ডে মূলত ভাবে অ্যাজ ফার অ্যাজ আই ক্যান রিমেম্বার প্রায় 100 সামথিং আরো বেশি টিম ছিল, ঠিক আছে। 100 বেশি আরো টিম ছিল। এই টিমগুলোর মধ্যে থেকে তো টোটাল প্রত্যেকটা সেগমেন্ট থেকে 5টা করে টিম যাবে, ঠিক আছে। সেগমেন্ট ছিল হচ্ছে 6টা সেগমেন্ট। আমি ওইটার ব্যাপারে পরে বলতেছি, আগে আমি আমার এক্সপিরিয়েন্সের ব্যাপারে বলি। তো ওইখান থেকে তো আমি তো ধরে নিছি এইগুলা হবে না, এটা হবে না, এটা বাদ। তো কিভাবে কিভাবে জানি আমরা কর্নার ইনোভেটর হয়ে গেছি, which is the ফাইনাল রাউন্ডের আগের স্টেপ। ওকে, সো কনরাড ইনোভেটর হয়ে গেছি। এই কনরাড ইনোভেটর থেকে হচ্ছে যে ফাইনাল রাউন্ডে যায়, অর্থাৎ যে ফ্লোরিডাতে যেটা হয়। এটার জন্য আমি খুব এক্সাইটেড ছিলাম, বাট এটা স্যাডলি হয় নাই। উই ডিড নট রিচ দ্য ফাইনাল রাউন্ড। আমাদেরকে কর্নার চ্যালেঞ্জ থেকে বলছিল একটা কথা যে যারা ফাইনাল রাউন্ডে যায় তারা ইউজুয়ালি সেকেন্ড টাইমার বা থার্ড টাইমার হয়, থার্ড টাইমের জন্য কম্পিটিশনটা অ্যাটেন্ড করতেছে বা সেকেন্ড টাইমের জন্য। সো উই ওয়ার হ্যাপি। আমরা এখন মানে কনরাড ইনোভেটর হয়েছি, অনেক এক্সাইটেড। তো হ্যাঁ, এখন কনরাড চ্যালেঞ্জের প্লাস পয়েন্ট কি কি আমি একটু এটা বলতে চাই যে যারা হচ্ছে যে 13 থেকে 18 তারা হচ্ছে কনরাড চ্যালেঞ্জে পার্টিসিপেট করতে পারবা। তো এখন এখানে যেটা প্লাস পয়েন্ট যে আমি স্কলারশিপ পাইছি 5টা ইনস্টিটিউশনে। আমি আমার টিমমেট আমরা সবাই স্কলারশিপ পাইছি 5টা ইনস্টিটিউশনে, কলেজ আর ইউনিভার্সিটি। তো হচ্ছে যে স্কলারশিপটা খুবই ভালো, একটা সিগনিফিকেন্ট অ্যামাউন্টের স্কলারশিপ 4 বছরের জন্য। তো এখন যেটা হয় স্কলারশিপে, সেটা আমি পারসিউ করব কিনা জানি না, তবে অনেক হিডেন কস্ট তো থাকে, তাই না? ফুল স্কলারশিপ তো দেয় নাই আমাদেরকে। এই জন্য আর কি যারা করতে চাও তারা করতে পারো অবশ্যই। এখানে কন্টেস্টটা মূলত ভাবে এরকম কোন গ্লোবাল প্রবলেম, ঠিক আছে, গ্লোবাল প্রবলেমের সলিউশন তুমি ইন্ট্রোডিউস করবা। সেই সলিউশনটার উপরে তুমি হচ্ছে যে বিজনেস প্ল্যান, কিভাবে এই সলিউশনটা তুমি মার্কেটিং করবা, কিভাবে কারা তোমার অডিয়েন্স, মানে কারা তোমার বায়ার হবে। তো এই পুরাটা বিজনেস প্ল্যানটা করতে হয়, ঠিক আছে। এই বিজনেস প্ল্যানটা করছি হচ্ছে আমি। এখন মানে এখানে আমার টিচার স্বর্ণা আপু অনেক হেল্প করছে আমাকে এই জিনিস। ইট উড বি রিয়েলি টাফ উইদাউট স্বর্ণা আপু। তারপরে হচ্ছে যে দেন টেকনিক্যাল পার্টটা হচ্ছে যে আমি তো বিজনেস স্টাডিজ এর স্টুডেন্ট আর ওরা সায়েন্সের ছিল। টেকনিক্যাল পার্টটা আমি বলছি যে আমি ফ্রেমওয়ার্ক করে দিচ্ছি, তোমরা টেকনিক্যাল পার্টটা এভাবে করো। লাকিলি ওরা পুরো টেকনিক্যাল পার্টটা করে বাঁচাই দিয়েছে আমাকে, আর আমি পুরো বিজনেস প্ল্যানের পার্টটা ধরছি। আর আমাদের কোচ মাহিদ ভাইয়া ও তো আমাদেরকে অনেক হেল্প করছে থ্রু আউট দ্য এন্টায়ার জার্নি। তো আর কি কেউ যদি কর্নার চ্যালেঞ্জে পার্টিসিপেট
করতে চাও, এটা আমি আমি চাই তোমরা করো, এন্ড ইউ গাইস ক্যান কন্ট্যাক্ট মি, ওকে? এই কর্নার চ্যালেঞ্জের জন্য এটা খুবই ভালো একটা এক্সপিরিয়েন্স ছিল আমার। মানে আমি একটা জিনিস অবশ্যই বলবো যে এই কর্নার চ্যালেঞ্জ না থাকলে না আমি এত কিছু করতে পারতাম, এত রিসার্চ বেসড কাজ, তারপর হচ্ছে যে এমইউএনস, কোনো কিছু আমি করতে পারতাম না, বা আমার মধ্যে এই ইন্সপিরেশনটা আসতো না যদি কিনা আমি কর্নার চ্যালেঞ্জে পার্টিসিপেট না করে এত ভালো একটা রেজাল্ট পাইতাম। তো ইয়েস, আই ওয়ান্ট দ্য টিনেজার্স ফ্রম 13 to 18 টু পার্টিসিপেট ইন কর্নার চ্যালেঞ্জ। আর আই হোপ মৌমিতাও করবে, ঠিক আছে? মৌমিতা, ইনভিটেশন তোমার জন্য ওপেন, ওকে? অবশ্যই আমাদের দর্শকদেরকেও জানিয়ে দাও যাদের দ্বারা কর্নার চ্যানেলে পার্টিসিপেট করে, আর যদি কেউ পার্টিসিপেট করতে চাও অবশ্যই অবশ্যই আফরা আপুর সাথে সবার আগে যোগাযোগ করবে। এখন আপু, এই যে এত কিছু করলে টাইম ম্যানেজমেন্ট কিভাবে করো? পড়াশোনা তো করতেই হয়, বাসা থেকে বলবে পড়াশোনা করার জন্য, তখন ব্যালেন্সটা কিভাবে করো? মাসুম আপু আগে বলো। আচ্ছা, আমি আমি কথা শুনতে শুনতে, আচ্ছা, তো ব্যাপারটা হলো সকালে তাড়াতাড়ি উঠলে টাইম ম্যানেজমেন্টটা হয়ে যায়। তুমি যদি 4-6-24 প্রত্যেকটা জিনিসের জন্য 6 ঘন্টা বরাদ্দ রাখো, তোমার হয়ে যাবে টাইম ম্যানেজমেন্টটা। এখন কেউ যদি সারা রাত জেগে সারাদিন ঘুমায় বা এরকম প্ল্যানিং এ থাকে, তাহলে আসলে হবে না। আর পড়াশোনাতে না 6 ঘন্টা দিনে করা লাগে না, ট্রাস্ট মি, পড়াশোনা 6 ঘন্টা দিনে করা লাগে না। তুমি দিনে 2 ঘন্টা বা 4 ঘন্টা মনোযোগ দিয়ে পড়ো, মানে যতটুকু পড়বা সেটা যেন তোমার আরো 1 সপ্তাহ বা 1 মাস, 1 মাস পর তুমি রিভিশন দাও, সেটা ডিফারেন্ট ব্যাপার, মনে থাকলেই হইলো। কিন্তু একদম দিনে 6 ঘন্টা আমার পড়তেই হবে, ঘড়ি ধরে 6 ঘন্টা স্টপ ওয়াচ ধরে, সেটা দরকার নেই। অল্প কিছুক্ষণ করো, প্যারেন্টস স্যাটিসফাইং একটা ব্যাপার থাকে। সবচেয়ে বড় ব্যাপার যেটা, গ্রেড ধরে রাখতে হবে, কারণ তোমার পেরেন্টস কে তোমার কনভিন্স করার জন্য সবকিছুতে, এটা হচ্ছে সবচেয়ে বড় হাতিয়ার। এর চেয়ে বড় হাতিয়ার আর কিছু নেই। তারা খালি এতটুকুই চায় আমরা যেন, মানে ইনসাল্টেড হতে চায় না কোনোভাবে আমাদের ইনস্টিটিউশন থেকে। তো গ্রেডটা ধরে রাখো, দ্যাটস ইট। আর এই যে 2-4 ঘন্টা রেগুলার পড়াশোনা করলে, আর সারাদিন তো বাকি সময় পড়েই আছে, ফোনে চেষ্টা করা উচিত একটু প্রোডাক্টিভ থাকার। যেমন ইউটিউবে বিভিন্ন চ্যানেলগুলো থেকে দেখায় যে, যেমন সৃষ্টি পাতিল, তারপর আরো কিছু ক্রাফটিং এর চ্যানেল আছে, এগুলো দেখতে পারে। বা এগুলো যখন তুমি দেখবা তখন তোমার ধীরে ধীরে মনে হবে আচ্ছা ঠিক আছে, নিজে থেকে একটা টাইম ম্যানেজমেন্ট চলে আসে আসলে, যে আমি যেহেতু দিনে এতক্ষণ পড়বো, এতক্ষণ ঘুমাবো, বাকি টাইমটা আমি এভাবে এভাবে করে এই এই কাজগুলো করব। তো এটা আসলে চলে আসে নিজে থেকে। এখন আমি একদম বদবাঁধা রুটিন করি না কখনো, আমরা কেউই করি না বদবাঁধা রুটিন। তো এভাবেই আসলে হয়ে যায়, মানে কখনো এটা কখনো ওটা। ওই যে দিনে 6 ঘন্টা, 6 ঘন্টা ঘুম, 6 ঘন্টা এটা সেটা, তো এভাবে করে আসলে হয়ে যায়। আর সবকিছু একসাথে না করা বেটার। যেমন আমি যখন লেখালেখি করছি তখন আমি এবার ক্রাফটিং শুরু করবো। তুমি যদি যে কোনো একটা জিনিসে একটা টাইমে ফোকাস করো, তাহলে না তোমার ওই টাইমের মধ্যে ওই জিনিসটা কাজটা হয়ে যাবে। তো যখন তোমার আজকে দিনে 2 ঘন্টা তুমি ক্রাফটিং করলা, হয়ে গেল, আগামী দিন 2 ঘন্টা তুমি রাইটিং করলা, এভাবে আসলে টাইমটা হয়ে যায় ম্যানেজ। তো এই তো। আর সকালবেলা তাড়াতাড়ি উঠা উচিত। আর নামাজের সাথে সাথে কিন্তু হচ্ছে যে টাইমের একটা খুব মানে ম্যানেজমেন্টের একটা মিল থাকে, যে ঠিক আছে আমি জোহরের নামাজের আগে আমার পার্সোনাল যা যা কাজ থাকে, গোসল থাকে, খাওয়া থাকে, তারপর সব গুছানোর একটা ব্যাপার থাকে, রুম টুম, এটা করে ফেললাম। আসরের আগে আমি মোটামুটি হচ্ছে একটা বানায় শেষ করলাম। মাগরিবের আগে আমি একটু রেস্ট নিলাম, ফোন চালালাম। এশার আগে আমি মোটামুটি পড়তে বসে যাব। এশা থেকে হচ্ছে যে বাকি টাইমটা 10টা 12টা যতক্ষণ পড়ে মানুষ, পড়লাম, পড়ে তারপর ঘুমালাম। ঘুম থেকে উঠে কিন্তু সকাল সময়টা অনেক বড়। আর যাদের লেখালেখির প্রতি আগ্রহ আছে তাদের জন্য একটা ফ্রি টিপস, জাস্ট সকালবেলা উঠে কলম আর খাতা নিয়ে বসতে, যখন কিছু লিখতে ইচ্ছা করবে না, খালি লেখা আমার কিছু লেখা নাই, আমার কিছু লেখার নাই, আমি কিছু জানি না, আমি কিছু জানি না। দেন 2-3 পৃষ্ঠা লেখার পরে লেখো যে আচ্ছা এটা লিখতে কেমন লাগলো। তো এটার একটা এক্সপিরিয়েন্স হবে যে আমি 2 পৃষ্ঠা লিখলাম, আমি কিছুই জানি না, আসলে কি সেটা আমি কিছুই জানি না। তো এভাবে করে যখন শুরু হবে, সকালটা একটা সুন্দর শুরু হলো, তারপর
তারপরে একটু পড়লা, তারপরে এই যে এভাবে করে সার্কেলে ঘুরতে থাকো। কোনোদিন আসরের আগে ক্রাফটিং করলা, কোনোদিন আসরের আগে একটু গান প্র্যাকটিস করলা, এভাবে করে আসলে হয়ে যায়। আফরা আপু, বলো তুমি কিভাবে টাইম ম্যানেজমেন্ট করো? আচ্ছা, টাইম ম্যানেজমেন্ট আমার জন্য যেটা হয় যে ইউজুয়ালি আমি মানে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস অনেক বেশি করি, ঠিক আছে? এবং আমি আমার ফ্রেন্ডদেরকে অনেক বেশি এনকারেজ করি যে তোরাও কর তোরা কর। যেমন যে ফাহিয়া বলছিল বিদুষীর কথা, বিদুষীকে আমি অনেক বলছি যে আচ্ছা বিদুষী চল আমরা কিছু একটা করি। তো আমি অলওয়েজ প্রেফার করি যে আমি হচ্ছে আমার ফ্রেন্ডদেরকেও ইনক্লুড করবো এগুলাতে। তো আমার আব্বু আম্মু বলে যে হ্যাঁ তুমি তোমার ফ্রেন্ডদের মাথা নষ্ট করতেছো, হ্যাঁ। তো তো আমি যেটা করি যে পার্সোনালি আমি হচ্ছে সবকিছুর জন্য একটা মানে টাইম বরাদ্দটা আমার দ্বারা হয় না, ঠিক আছে? আমি পুরা টানা কিছু করতে পারি না। আমি হচ্ছে ধরো এখন পড়তে বসছি, এখন বাজে 6টা, 6টা থেকে 7টা বা 8টা পর্যন্ত আমি পড়বো। ওকে, 6টা থেকে 7টা পর্যন্ত পড়ার পরে বা এতক্ষণ আমি পড়বো না, 6টা থেকে 7টা পর্যন্ত পড়বো, 30 মিনিট একটু ঘোরাঘুরি করলাম, তারপরে আবার পড়া স্টার্ট করবো। তাহলে যেটা হয় যে রিফ্রেশমেন্ট আমার হয়, আমি এটলিস্ট এভাবে ফলো করি। আবার অনেকে যেমন ফাহিয়া ফাহিয়া না টানা পড়তে পারে, আমি আবার টানা পড়তে পারি না। এক একজনের এক এক ব্যাপার। তো আমি আরেকটা জিনিস যেটা করি যে যেহেতু অনেক বেশি এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস করি, সো অলওয়েজ আমার পড়াশোনা একটা কনসিস্টেন্সি রাখতে হয়, না হলে মাই প্যারেন্টস আর গোনা প্লে দিস কার্ড, তুমি তো পড়াশোনা করো না, তোমাকে কেন এটা আমি করতে দিব। সো আমার এটা নিজের হচ্ছে এই সবচেয়ে বড় জাস্ট ব্যাপার। ইসি এর জন্য কমন কার্ড, এই ইসি এর জন্যই হচ্ছে শুধুমাত্র আমি হচ্ছে পড়াশোনাটা করি। আর আমার মনে আছে তারপর এই যে ক্লাস 9 থেকে 10-এ ওঠার টাইম ফাহিয়া মনে আছে তোর? প্রিফেক্ট কেন, মানে প্রিফেক্ট হওয়া ওয়াজ আর মেইন গোল, এই জন্য আমরা হচ্ছে পড়াশোনা করলাম খুবই একদম। পড়াশোনা করতে হবে, ভালো পজিশনে আসবো, তাহলে টিচার আমাদেরকে প্রিফেক্ট বানাই দিবে। এটা অ্যাকচুয়ালি এরকম ছিল না, মানে একটা কনসিস্টেন্ট একটা থাকলেই থাকে, বাট প্রিফেক্ট হওয়া যায়। কিন্তু আমাদের কাছে স্টিল ওইটা মেইন ছিল যে থাকে, এক্ষেত্রে এটা একটা প্লাস পয়েন্ট না স্কুল প্রিফেক্ট হওয়ার জন্য। এখন টাইম ম্যানেজমেন্ট আমি যেটা প্রেফার করব সবার জন্য, সেটা হচ্ছে যে একটা করতাম, মানে নিজের ফেভারিট কাজগুলোর একটা লিস্ট করতে, যে এটা 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 করতে আমার ভালো লাগে, ঠিক আছে? দেখো এক্সপেরিমেন্ট, সরি, এটা এটা করতে আমার ভালো লাগে। তো এখন সে যদি এই লিস্টটা করে ফেলে, তারপরে হচ্ছে যখন পড়তে বসবে, তখন পড়ার পরে পড়া যখন ধরো 30 মিনিটও সে পড়লো বা 1 ঘন্টা পড়লো, তারপর ওই ফেভারিট কাজ থেকে একটা করে ফেলবেন যে আচ্ছা আমি এখন আমার ভাল লাগে সিরিজ দেখতে, আচ্ছা আমি এখন একটা সিরিজ দেখে আসি। আবার এটা হয় সিরিজ দেখা শুরু করলে শেষ হয় না, উই অল নো দ্যাট। কিন্তু এখন এই জিনিসটা মাথায় রাখতে হবে, এই জন্য দরকার হচ্ছে যে মানে নিজেকেই মোটিভেট করা, ঠিক আছে? আমি না মানে মোটিভেশনাল স্পিকারদের ভিডিও শুনি, কিন্তু আমি দেখছি নিজেকে মোটিভেট না করতে পারলে একটা গোল রাখা উচিত সামনে। যেমন আমার গোল হচ্ছে যে আমি না মানে এটা বলতে ভালো শোনায় না অথবা কিছু একটা, যে আই ওয়ান্না গেট সামথিং, যে আমি অনেক বেশি ইন্ডিপেন্ডেন্ট হতে চাই, দ্যাট ক্যান বি ফাইন্যান্সিয়ালি, লাইক ফাইন্যান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট, ঠিক আছে? সো ইটস লাইক মাই গোল যে আমার এই ফাইন্যান্সিয়াল ইন্ডিপেন্ডেন্ট হওয়ার জন্য আমাকে পড়াশোনা করতেই হবে, যতই বলো তুমি ড্রপ আউট করো হ্যান ত্যান। মানে অনেকজনের ক্ষেত্রে ইট ওয়ার্কস, বাট পার্সোনালি আমি প্রেফার করি যে পড়াশোনা করে আগানো, বিকজ আই থিঙ্ক দ্যাট পড়াশোনা করে আগানো মানে ইটস কম্পারেটিভলি অ্যান্ড ইজি ওয়ে, কম্পারেটিভলি, ঠিক আছে? বিকজ এখানে একটা স্ট্রাকচার্ড একটা ব্যাপার আছে। সো যেখানে তোমার একটা স্ট্রাকচার আছে, যেখানে তোমার একটা গদবাঁধা রুলস আছে, সেখানে আগানোটা ইজি। কিন্তু আনকনভেনশনাল জায়গায় চলে গেলে না ব্যাপারটা একটু টাফ হয়ে যায়, অনেক ব্যারিয়ার্স থাকে, আর বাংলাদেশ ইজ নট দ্য কান্ট্রি ফর টু ফেস দোজ কাইন্ড অফ ব্যারিয়ার্স, ওকে? সরি। সো এই জন্য হচ্ছে যে তোমরা নিজেরা একটা মানে গোল সেট করো, এই গোলটাতে যেতে হলে তোমাদের কি কি করা লাগবে। পার্সোনালি আমি এটলিস্ট সেটাই করি। তো আর কি গোল সেট করো, এন্ড দেন জাস্ট সেট ইউর কি বলবো প্রেফার্ড ওয়ার্ক, যে এটা করতে ভালো লাগে, এটা করতে ভালো লাগে। তারপরে হচ্ছে যে নিজেরা পড়াশোনার পরে ওই কাজটা করব। তারপরে কিভাবে কিভাবে জানি মিলে যাবে টাইম, ঠিক আছে? 24 আওয়ার্স এর মধ্যে তো অনেক টাইম, তাই না? অনেক টাইম অনেক কিছু করা যায়। আর প্রোডাক্টিভ থাকার চেষ্টা অবশ্যই করা উচিত। এই কোয়ারেন্টিনে আমি দেখতেছি যে
সবাই হচ্ছে অনেক কম্পিটিশন পার্টিসিপেট করতেছে, এটা আমি অনেক অ্যাপ্রিশিয়েট করি ব্যাপারটা। একটা জিনিস কি, কম্পিটিশনে যতই পার্টিসিপেট করো কেন, ইউ শুড লার্ন সামথিং ফ্রম ইট। এখন অনেকে আছে কম্পিটিশনে পার্টিসিপেট করলো, পার্টিসিপেশন সার্টিফিকেট পাইলো, ওই পর্যন্ত। কিন্তু যদি তুমি কম্পিটিশনে পার্টিসিপেট করে কিছু না শিখো, কোনো লাভ নেই, ঠিক আছে? এটা ইট সাউন্ডস সো ব্যাড এন্ড ইট সাউন্ডস আ বিট ব্লান্ট, আই নো দ্যাট। কিন্তু ধরো যে কোনো কম্পিটিশনে, যে এমইউএন করলাম আমি আমি অনেক কিছু শিখতে পারি, ঠিক আছে? অনেক কিছু শেখা যায় ওয়ার্ল্ড পলিটিক্স, ডিপ্লোমেসি নিয়ে, ঠিক আছে? সো ওইটা একটা শিখলাম, প্রাইজ না পাইলো ওটা শিখলাম। তারপর হচ্ছে যে এই যে রিসেন্টলি যে রাইটিং কম্পিটিশন হচ্ছে, তুমি যে লিখতে গিয়ে তারপরে হচ্ছে অনেকে কি করে, যেগুলা ভালো রাইটিং সেগুলো আপলোড করে দেয়, ঠিক আছে, ফেসবুকে, ওই ওই ইতে। ওইটা পড়ো, পড়ে পড়ে নতুন নতুন ওয়ার্ডস গুলা দেখো, শিখো, গুগল করো। সেই ক্ষেত্রে হয় কি, পার্সোনাল ডেভেলপমেন্টটা ইনশিওর করা যায়। সো আমি মানে একটা জিনিসই বলতে চাই যে প্রোডাক্টিভ থাকাটা আমার কাছে অ্যাটলিস্ট অনেক বেশি ইম্পর্টেন্ট। আর এটা অনেক ভাবে একজন এক এক ভাবে প্রোডাক্টিভ থাকে, তুমি বেছে নাও যে which one is the best one for you to stay productive। আর তখন যখন ইউর গোনা ফিক্স আ গোল, তখন এমনি এমনি টাইম ম্যানেজমেন্টটা ইনশিওর করা যাবে। এটা পুরো পার্সোনাল একটা ব্যাপার, এক একজন এক এক ভাবে করে। এটাতে আসলে মানে আমি জাস্ট নিজের এক্সপেরিয়েন্স শেয়ার করলাম, দ্যাটস ইট। বাট এক্সপেরিয়েন্স শেয়ার করা পর্যন্ত আই হোপ ইট ডাজন্ট গেট স্টাক দেয়ার। আই হোপ সবাই নিজেরাই একটা নিজেদের মতো করে একটা এরকম একটা জিনিস সেট করে নিতে পারে বা ফ্রেমওয়ার্ক করে নিতে পারে। সত্যি তোমার টাইম সেদিন এই ম্যানেজমেন্টটা দেখে আমার অনেকে ফার্স্ট, শিখতে পারবে। আচ্ছা সেদিন এই জিনিসটা নিয়ে আমার আফটার অনেক কথা ছিল যে মানে আমরা সোশ্যাল মিডিয়াতে আমাদের যে টাইম ম্যানেজমেন্টের ব্যাপারটা, আমাদের 24 ঘন্টার মধ্যে আমরা সোশ্যাল মিডিয়াতে অনেক টাইম স্পেন্ড করি। এইটুকু টাইমও যদি আমরা প্রোডাক্টিভ থাকতে পারি, যেমন আমাদের কিন্তু এখন লেখালেখির জন্য খাতা কলম নিয়ে বসা ম্যান্ডেটরি না, ফোনে নোটপ্যাড আছে, তাই না? তারপর হচ্ছে তুমি অনেক ইভেন্টস দেখবা, তোমাকে এখন এসে কেউ বাসে বাসে চিঠি দিয়ে যাবে না বা পোস্টার লাগায় না, এখন খুব লাগায়, কিন্তু তুমি এখন বাসা থেকে বের হতে পারবা না। সোশ্যাল মিডিয়ার মার্কেটিং কিন্তু অনেক ভালো হচ্ছে এখন। তুমি দেখবা যে একটা জিনিসের অ্যাড তোমার প্রায়শই আসবে, বা যখন দেখো যে আচ্ছা একটা অ্যাডভার্টাইজমেন্ট দেখলাম, একটু দেখে আসি জিনিসটা কি, নট নেসেসারি তোমার এখানে লাইক দিতেই হবে, পেজটা তোমার শেয়ার করতেই হবে, দেখে আসলাম, দুইটা নতুন ওয়ার্ড শিখলাম, তাই না? তো এই টাইমটুকু যদি আমরা প্রোডাক্টিভ থাকতে পারি, আমি বলবো না পুরো টাইমটা প্রোডাক্টিভ থাকতে, কিন্তু কিছুটা সময় চেষ্টা করা উচিত প্রোডাক্টিভ থাকা। যেমন পিন্টারেস্টে ভালো কিছু, আমি যেমন যেটা করি কার্ডের ডিজাইন দেখি, যাদের হচ্ছে যে গ্রাফিক্স ডিজাইনিং করে তারা যেমন বিভিন্ন ডিজাইন দেখতে পারো বসে বসে, যে আচ্ছা এই ডিজাইনটা খুব ভালো, আমি এই দুইটা ডিজাইন মিলাই আরেকটা ডিজাইন করবো। তো এইভাবে প্ল্যানস গুলো করতে পারো, প্ল্যান গুলো করে আবার বসে থাকলে হবে না, কারণ প্ল্যান না এমন একটা জিনিস বাতাসের মতো, আসবে এসে আবার হঠাৎ চলে যাবে। তুমি না যখন 1 ঘন্টা পরে লিখতে বসবা ফাইনালি প্ল্যানটা, তখন কিছুই মাথায় আসবে না, জাস্ট চোখ বন্ধ করে ব্লাইন্ডলি লিখে যাও, ব্যাপারটা লিখে যাও নোটপ্যাডে। তোমার প্ল্যান আসছে, তুমি লিখে ফেলো, যেটাই প্ল্যান করতেছো লিখে ফেলো। তো বা কিছু একটা করো, বা ভয়েস রেকর্ড করো, মেসেঞ্জারে কিন্তু নিজেকে নিজে মেসেজ পাঠানো যায়, সেখানে মেসেজ পাঠায় নিজেকে নিজে সেন্ড করে রাখলাম যে ঠিক আছে আমার এটা প্ল্যান, আমি এটা পরে ইমপ্লিমেন্ট করতে পারবো বা করতে পারি। তো হ্যাঁ, এইভাবে করে কাজগুলো আসলে করা যায়। এইটুকু টাইম যদি কেউ প্রোডাক্টিভ থাকতে পারে, 24 ঘন্টার অনেকটুকু টাইম কিন্তু বেঁচে যায়। তোমার আলাদা করে টাইম বের করে ইভেন্ট খুঁজো, লিখো, এই কাজগুলো করা লাগে না। এটা হয় না, লেখালেখি একটা যখন আসে তখনই লিখে ফেলতে হয়, পরের জন্য রাখলে। এটা আমি নিজে ফেস করছি যে আচ্ছা এটা আমি কনসেপ্টটা আমারও মাথায় আসছে এটা পরে কখনো হয় লিখবো, না। লাভ নাই, হয় না, লেখা হয় না, ওই কনসেপ্টটা ভুলে যাই, লেখালেখির আর্টসটাও চলে যায়। সো এটা খাতা নিয়ে এটা বসি, মাথায় রাখতে কলম হবে। নিয়ে বসি, কনসেপ্ট মনে পড়ে না, মুড খারাপ হয়ে যায়, প্রচন্ড মুড খারাপ হয়ে যায়, আর তারপর তো আচ্ছা, আমার একটা প্রশ্ন এসেছে, আমরা এটা একটু বলো তোমরা। হাউ ডু ইউ ডিল উইথ মেন্টাল How do ফ্রাস্ট্রেশন? you deal with mental আরেকবার, frustration হ্যাঁ, when আচ্ছা it আরেকবার starts দেখাচ্ছি। hampering productivity, when you just don't feel productive? তানজিম Frustration, সিয়াম আমাদেরকে আচ্ছা, প্রশ্নটা করেছেন, বলো। জিজ্ঞাসা করছেন। মাসুম আচ্ছা, পাপু আগে বলো। ফ্রাস্ট্রেশন, আচ্ছা তাহিয়া বলো। আচ্ছা, আমি এটা শো করছি। হ্যাঁ, আচ্ছা আমি how do you deal with mental frustration? আচ্ছা মেন্টাল ফ্রাস্ট্রেশন,
আমি মেইনলি যেটা করি, আমি খাতা কলম নিয়ে বসি, লিখি যে আচ্ছা আমি এটার জন্য ফ্রাস্ট্রেটেড ফিল করছি, বা ফ্রেন্ডসদের সাথে কথা বলি, পার্সাকে মাঝে মাঝে কল দেই। তারপর আমার আর একটা ফ্রেন্ড আছে বিদুষী, ওকে কল দেই, শাফিকাকে কল দেই, আমার ফ্রেন্ড যারা, কল দেই, কথা বলি। এখন নতুন নতুন যেটা করি যে রান্না করি, মানে কিছু একটা থেকে মাইন্ডটাকে ডাইভার্ট করে ফেলি। মেইন কথা হচ্ছে যে যখনই আমি কিছু নিয়ে অনেক বেশি মানে চিন্তা করব, তখনই ব্যাপারটা আসলে ভুলে যায়। আমি যখন মাথা শান্ত রাখতে পারবো না বা নিজেকে শান্ত রাখতে পারবো না, তো তখন এটা হবে না। আমি যেটা করার জন্য আসলে আজকে সকালবেলা ঘুম থেকে উঠলাম, সাহিত্যিক ভাষায় যাকে বলে, আমরা প্রত্যেকদিন সকালবেলা নতুন কিছু করার জন্য ঘুম থেকে উঠি। তো এখন আমি সেটা করতে পারবো না, তো মাইন্ডটাকে ডাইভার্ট করে ফেলা উচিত। তো এটাই করি। প্রোডাক্টিভ যখন হতে পারি না বা ঘুমায় যায় কিছু একটা, মানে একদম জাস্ট আমি এখন ঘুমাবো, চোখ বন্ধ করে জাস্ট ঘুম, এরপর ঘুম থেকে উঠার পরে অনেকটুকু রিলিফ ফিল হয়, তারপরে শুরু করা যায়। আফরা আপু বলো। আচ্ছা, ফ্রাস্ট্রেশনের ব্যাপারটা আমি মানে এক একজন এক এক ভাবে ফেস করে, এক একজন এক এক ভাবে ডিল করে। তো আমি এভাবে ডিল করি যে ধরো আই মিন আসলাম, এটা অনেকবার মানে হয়েছে যে আমি কিছু লিখতে পারতেছি না, অনেক দিন থেকে এটা হচ্ছে যে আমি কিছু লিখতে পারতেছি না, লিখলেও ঠিক মতো আসতেছে না, আর আমি লিখতেছি কিন্তু আই এম নট স্যাটিসফাইড উইথ ইট। ঠিক আছে, তো আমি যেটা করতেছি এখন যে আমি আই এম সুইচিং মাই ট্র্যাক, যে পোয়েম লেখা থেকে আমি আর্টিকেলে সুইচ করতেছি। তো এটা আমি কেন করি, যে ধরো আমি পোয়েম লিখতে লিখতে পোয়েম পোয়েম লিখতে না অনেক ডিপ থট লাগে, আর মানে কিছু হচ্ছে না এখন আশপাশে, ইন্টারেস্টিং কিছু নাই, কিনে আমি পোয়েম লিখবো। এর থেকে আর্টিকেল লিখতে, আর্টিকেল যেহেতু টপিক বেসড, তো আর্টিকেল দিয়ে না লেখা যায়, কিন্তু পোয়েমে আমি ইউজ টু কনসেপ্ট দিয়ে আমার লিখতে হবে, আর এখন বাসায় বসে থেকে খুব একটা কনসেপ্ট আসে না মাথার মধ্যে। সো এখন যখন আমি ফ্রাস্ট্রেটেড থাকি অথবা হ্যাঁ ওই তো মেন্টাল প্রেশারের মধ্যে থাকি, আমি আগে এটা নিয়ে অনেক, আমি যে মেন্টাল প্রেশারের মধ্যে আছি, আমি যে লিখতে পারতেছি না, এটা নিয়ে আমার আরো বেশি প্রেশার চলে আসে। ঠিক আছে, এখন এটা না ইটস সামথিং ইউ ক্যানট ডিল উইথ ইট। এটা অনেক খারাপ লাগে বলতে, কিন্তু আমি যেহেতু নিজে ফেস করছি, আমি যেহেতু নিজে এটার মধ্যে দিয়ে গেছি, যে আই ক্যানট গেট আউট অফ ইট। ওকে, আমি মানে যতই ট্র্যাক চেঞ্জ করার চেষ্টা করি না কেন, তবে এখন যেটা হচ্ছে যে আমি আর্টিকেল লিখতেছি, তো পোয়েমটা লেখার টাইমে মনে হচ্ছে আচ্ছা আই ক্যান রাইট সামথিং, আই ক্যান অ্যাকচুয়ালি রাইট সামথিং। বা প্রোডাক্টিভ থাকার ব্যাপারটাও এখন রাইটিং আর প্রোডাক্টিভ আলাদা। একটা মাস ছিল আমার, আমি অনেক মানে অনেক ছিল যাচ্ছে আমি কিছু আমি করতে পারতেছি না, কোনো অ্যাচিভমেন্টস আসতেছে না, পার্টিসিপেট করতেছি বাট প্রাইজ পাইতেছি না। তখন আমি রিয়েলাইজ করতে পারতেছি বিকজ আমি অনেক বেশি প্রোডাক্টিভ থাকার চেষ্টা করছি, এত বেশি প্রোডাক্টিভ থাকার চেষ্টা করছি যে এখন আর কি মানে আই ক্যানট জাস্ট মাই ব্রেন ক্যানট প্রসেস ইট। So the number one question is how do I deal with it, is I switching my tracks. Second question is when I just don't feel like being productive, আমি just I stay like that. Okay, আমি একটু নিজেকে রেস্ট দিই, okay, until our question is clear. So you wait out the stressful period until you are feeling good again. You don't force yourself into it. I force myself into feeling right. Yes, I do. আমি তানজিন চেষ্টা সিয়ামকে, করি ভাইয়াকে ধন্যবাদ যাতে আমাদের করে, সাথে কমেন্টে যুক্ত হওয়ার জন্য। আমি চেষ্টা করি যাতে করে I force myself to feel good. Like that. এটা আমি কিভাবে করি, ফাহিয়া যেমন পরের প্রশ্ন ফাহিম ভাইয়া আচ্ছা এটা করেছে আমি পরে অ্যান্সার আমাদেরকে। করতেছি। হ্যাঁ আচ্ছা, ফাহিম এরপরে ভাইয়া, আমি এটা পরে অ্যান্সার করি, আগে আমি তানজিমাটা বলে নিই। তো তারপরে হচ্ছে যে I force myself into feeling good. Yes, I do that. আমি লেখালেখি অনেক ফোর্সফুলি আসে না, কিন্তু আমি স্টিল নিজেকে ফোর্স করার চেষ্টা করি, আর তখন খুবই খারাপ অবস্থা হয়। ঠিক আছে, তখন যে রাইটিংটা বের হয় তখন এটা আরো খারাপ রাইটিং হয়, তখন আমি আরো ফ্রাস্ট্রেশন শুরু করি। বাট সো আমি রিসেন্টলি যেটা ফিগার আউট করতে পারছি, যে আমি যদি মেন্টাল প্রেশারের মধ্যে থাকি, দেন লেট ইট বি, সো আই এম গোনা ট্রাই টু ফিল গুড, বাট আই এম নট গোনা ট্রাই টু ফিল গুড টু বি প্রোডাক্টিভ। ঠিক আছে, আমি নিজের মেন্টাল হেলথটাকে বেশি প্রায়োরিটি দিব তখন প্রোডাক্টিভ হওয়ার থেকে, বিকজ প্রোডাক্টিভ হওয়ার ব্যাপারটা না এমনি এমনি চলে আসবে। তো হ্যাঁ, দ্যাটস হাউ আই ডিল উইথ ইট।
How would someone handle the need of adding a new partner to the business? How would someone handle the need of adding a new partner to the business? Fahia, এরকম বল। কোনো না, এটা পরিকল্পনা পারসা আছে? শুরু করবেন না, এর আগেরটা আমি আগে অ্যান্সার করা শুরু করছিলাম, আনফেয়ার। আচ্ছা, এটা পারসা। মৌমিতা, can you keep the question? আমি মানে ওকে ওকে। হুম। না, তানজিমেটা না, হ্যাঁ। How would someone handle the need of adding a new partner to the business? আচ্ছা, এটা মানে যদি দরকার পড়ে, ঠিক আছে, যেমন how would someone, so you're asking in general, okay, তাহলে আমি in general answerটা দিই। এখন it's obviously up to the partner, ঠিক আছে, just like you said, a third partner, so obviously the business that you're directing to has two partners, right? So if it has two partners already and you need to add someone, then it's totally fine, but এটা না মানে এটা ডিপেন্ড করে হচ্ছে যে অবভিয়াসলি আদার পারসন, আরেকজনের উপর ডিপেন্ড করে। আর আরেকটা জিনিস হচ্ছে যে আমি বিলিভ করি যে যখন তুমি স্টার্ট করো দুজনকে দিয়ে ইট স্টার্টেড, আরেকজন যখন অ্যাড করা হয় না, দ্যাট পারসন ফিল লাইক আ থার্ড হুইল, আরও বলবো না, একটু আউটসাইডার আউটসাইডার লাগে। খুবই স্বাভাবিক একটা ব্যাপার, হঠাৎ করে একটা জায়গায় অ্যাড হয়ে গেলেন। So at first, when this thought arises, যে আচ্ছা I need a new partner in our business, we need a new partner, তখন একটু first I think you guys should think it, যে আচ্ছা আদৌ কি মানে আমরা কি নিজেরা এটা করতে পারবো না। But if it's like if you guys cannot do it yourself and if you have to add a new partner, তখন make sure that partner does not feel left out, ঠিক আছে, because if that person feels left out, তখন মানে ওই পার্সনের সাথে বিজনেসটাকে ফ্রেন্ডলি করাইতেও না একটা টাইম লেগে যাবে। ওই টাইমের মধ্যে যদি বিজনেসের কোনো সিগনিফিকেন্ট কোনো একটা টার্বার আসে অথবা কোনো কিছু একটা হয় বিজনেসে, এটা যদি মানে ডিল করতে প্রবলেম হয়, সেই ক্ষেত্রে ব্যাপারটা একটু মানে হ্যাসেল ক্রিয়েট করতেও পারে, এদের মধ্যে ক্রিয়েট করতে পারে। আর পার্সোনাল কনফ্লিক্ট কেউ চায় না বিজনেসের মধ্যে। সো আমি প্রেফার করব না পার্সোনালি আমার আর ফাহিয়ার বিজনেসের মধ্যে আর কাউকে অ্যাড করতে। দেন এগেন এটা অবভিয়াসলি একজন ভ্যারি করে ফ্রম পার্সন টু পার্সন। So yeah, that's how I guess you should handle it, by talking with your partner, by understanding the need, if it's actually required or not. And if it's required, then you have to make sure that person feels friendly and it doesn't negatively affect your business after you add them. So yeah, I hope Fahim Bhaiya, I answered your question. ফাহিয়া আপু তুমি কিছু বলবে? এখানে আমি একটা কথা অ্যাড করি, আমাদের বিজনেসটা কিন্তু আমরা দুইজনে শুরু করি নাই, শুরু হয়েছিল তিনজন মিলে। হ্যাঁ, তো আমি আফরা আর জেসিকা ছিল। জেসিকা হচ্ছে আমাদের আরো একজন ফ্রেন্ড, ব্যাচমেট। তো একটা সময় পর না দেখা যেত যে জেসিকা যে কাজটা করতো, যে ও ইনভেস্ট করেছিল, ও আমাদের জন্য কার্ড বানিয়ে দিত বা বিভিন্ন কিছু ডিজাইন করে দিত, কিন্তু ও ছিল আমাদের থেকে একটু ডিস্টেন্ট, মানে আমাদের সাথে অত ভালো ফ্রেন্ড ছিল না, ব্যাচমেট ছিল। তো ওকে আমরা রেখেছিলাম, ও অনেক ভালো কার্ড বানায় বলে। এখন যেটা সমস্যা হলো, আমরা দুজন কিছু একটা ডিসিশন নিচ্ছি, জেসিকার থেকে যদি আমরা বলি যে জেসিকা আমরা আমার একটা ডিসিশন, সে বিলে আচ্ছা ঠিক আছে তোমরা যেটা ভালো মনে করো। তো এখন পার্টনার যদি এমন হয় যে ঠিক আছে তোমার যখন প্রফিট হবে তখন আমি আসি, তোমার যখন প্রফিট হবে না তখন আমি নাই, অথবা এমন যদি হয় যে তোমাকে কোনো ডিসিশন নিতে হেল্প করতেছে বা করতেছে না, এইসব ব্যাপার। আবার এমনও হইলো যে যখন জেসিকা সরে আসলো, তখন আমাদের সাথে আরো অনেকে অ্যাড হতে চাইলো যে ঠিক আছে আমরাও তোমাদের সাথে বিজনেস করি। তো তখন আর কি যেটা হলো যে আচ্ছা এখন আমরা একটা ভালো পজিশনে আছি বলে, এর আগে কিন্তু এরাই আমাদের নিয়ে কথা বলে। তো এই জিনিসগুলো হয়, এখন সবকিছু বিবেচনা করে যেটা ভালো মনে হয় সেটাই আসলে করা উচিত। আচ্ছা, সাদুল ভাইয়া আরেকটা প্রশ্ন করেছে, এটার একটু উত্তর দিবে। এটা আফরা আপু আগে শুরু করবে। Which part in ইনোভেশন business ইনোভেশন is more হ্যাঁ, important? ইনোভেশন আর ক্যাপিটাল কোনটা? Innovation or management or
আর এটা কি ছিল? ক্যাপিটাল। হ্যাঁ। আচ্ছা, পার্সোনালি বলি, এটা এটা আমার আর ফাহিয়ার জন্য আলাদা। আমার আর ফাহিয়ার, মানে আমার জন্য, ওয়াও, এরকম আচ্ছা, ওকে ফাইন, I'm gonna be blunt, I'm gonna be honest. এটা এমন একটা বিজনেস যেটা ইনোভেটিভ। অবশ্যই আমাদের বিজনেস তো ইনোভেটিভ। এখন অবশ্যই ইনোভেশন খুবই ইম্পর্ট্যান্ট আমাদের বিজনেসের জন্য, ম্যানেজমেন্টও খুবই ইম্পর্ট্যান্ট, কিন্তু এমন একটা জিনিসকে ইম্পর্টেন্স আমি মানে বিলিভ করি যে দেওয়া উচিত, যে মানে কি বলবো, অ্যাকচুয়ালি আমরা করতে ট্রাবল ফেস করি অথবা এরকম, যেমন ম্যানেজমেন্ট আমাদের মধ্যে হয়ে যায়, ঠিক আছে, বিকজ আমাদের বিজনেসটা খুব বেশি বড় পরিসরে যে না সেটা আমি বলবো না, ঠিক আছে। এটা হচ্ছে যে মেইনলি স্কুল কলেজ বেসড অথবা হচ্ছে যে বা ইউনিভার্সিটি এই বেস, ঠিক আছে। সো এই জন্য হচ্ছে যে ম্যানেজমেন্টটা হয়ে যায়, এটাতে আমরা কোনো প্রবলেম ফেস করি না। ইনোভেশনটাও ফাহিয়া আর আমি উই ক্যান ইনশিওর ইট, ঠিক আছে। আর আমাদের মধ্যে আর্টসটুকু আছে, ক্যাপিটালের ব্যাপারটা এটা ইম্পর্টেন্ট। এটা না থাকলে ম্যানেজমেন্টও হবে না, এটা না থাকলে ইনোভেশনও হবে না, ঠিক আছে। বিকজ ইফ ইউ ক্যান এনশিওর ক্যাপিটাল, দেন আমরা কার্ড কিনতে, আমরা হচ্ছে আমাদের কিছুই কিনতে পারবো না, কিছু কিনতে না পারলে ইনোভেশন হবে না, আর ইনোভেশন না হইলে আমরা বিজনেস কি করছি তো দূরের কথা। তো এটা একটু শুনতে আই ডোন্ট নো খারাপ, আমি জানি না লাগে কি না, হ্যাঁ শুনতে খারাপ লাগে। It's ভাই না, আপু আমার তোমার কথা বলো। আমি যদি না কি থাকে ভাবতেছিলাম যে we আচ্ছা, cannot. জাস্ট একটা ওয়ার্ডে বল, ক্যাপিটাল, রাইট? আচ্ছা আচ্ছা, সো হ্যাঁ ভাই আপু তুমি বলো তোমার কাছে কোনটা বেশি গুরুত্বপূর্ণ? সো আমার কাছেও আমার যুক্তিটাও একই যে ক্যাপিটাল নেই, কারণ ক্যাপিটাল করার মানে এটা যদি তোমার ইচ্ছে যদি না থাকে যে তোমার ক্যাপিটাল বাড়াবো বা কিছু, তাহলে তোমার ম্যানেজমেন্টও প্রপারলি হবে না, তুমি কিছু নতুন করার চিন্তাও করতে পারবে না, যে হ্যাঁ আমি শুধু পারি বলে আমি করব, আমার ক্যাপিটালের দরকার নাই, শুধু শুধু টাইম ওয়েস্ট। কিন্তু বিজনেসে তো মানুষের মেইন ইন্টেনশনই থাকে হচ্ছে আমার ক্যাপিটাল হবে। সো ইয়া, অবশ্যই ক্যাপিটাল। এটা আশা করি আচ্ছা, মিলে দর্শক গেছে। বন্ধুরা, হ্যাঁ কিছু বলবে? না, আচ্ছা, আশা করি দর্শক বন্ধুরা আমাদের প্রশ্নের উত্তর পেয়েছে তাদের। এখন আমরা একটু অনেক গুরুগম্ভীর কথা বলে ফেলছি, আচ্ছা, আমরা আমি বিজনেস মমিতা একটা কথা প্ল্যানিং বলি। এরকম। হ্যাঁ বলো। মমিতা, আপনি আর আপু ইউ বলো, লিসনিং? শুনতে পাচ্ছি। হ্যাঁ আপনি আপু শুনতে পাচ্ছি, বলো। আচ্ছা, there was a question, মানে একটা কোয়েশ্চেন মনে হয় আমরা ইগনোর করে গেছি, ঠিক আছে। the question is from Sami Aris. He has যে আমাকেই মনে হয় জিজ্ঞাসা করছিল যে if I am planning on any of my literary works to be published. Yes, I'm planning that. হ্যাঁ এটা আমি যতই বলছি যে আব্বু আমাকে ইন্সপায়ার করে না এটা সেটা, কিন্তু আব্বু আম্মু আমাকে লেখালেখির দিক দিয়ে অনেক ইন্সপায়ার করে, ঠিক আছে। আম্মু অনেক এই ব্যাপারে, আমি বুঝতে পারি যে শি ইজ রিয়েলি প্রাউড দ্যাট আই রাইট। সো আব্বু বলছে যে তুমি মানে অনেকগুলা পোয়েমস লিখো, তারপরে উই ক্যান গেট ইট পাবলিশড। সো ইয়েস, আই হোপ দ্যাট ইট ক্যান বি পাবলিশড। তখন তো ব্যাপারটা অনেক অনেক ভালো হবে, বিকজ মানে আমার বেস্ট ফ্রেন্ড ফাহিয়া, ওর বই পাবলিশ হয়েছে। বই না মানে লেখা, ওর লেখা বই মেলাতে একটা মানে ওর লেখাটা পাবলিশ হয়েছে। তো হচ্ছে যে সো আমি মানে এই জিনিসটা আই এম রিয়েলি প্রাউড অফ দ্যাট, আই এম রিয়েলি প্রাউড অফ ফাহিয়া ফর দ্যাট। সো আর কি আই উড রিয়েলি লাভ আমার লেখা যদি একদিন পাবলিশ হয়, ব্যাপারটা অনেক জোস হবে। সো হ্যাঁ, আই এম লাইক wanting যে লেখাটা, আই এম থিংকিং অ্যাবাউট ইট ইন দ্য ফিউচার। ইয়া, আমি এই পার্টিকুলার পার্টটুকু কেটে সেভ করে রাখবো, মানে এই অংশটুকু আমি কেটে মানে ভিডিও ফ্রেম I করার hope কোনো কেন যদি please? বাসায় থাকে, মানে তথ্য প্রযুক্তির উন্নয়নে যদি কেউ এরকম কোনো কিছু বের করতে পারে, প্লিজ আমাকে জানাবা।
আমি হচ্ছে এই অংশটুকু জাস্ট পার্টিকুলার কেটে আমার বাসায় কোথাও এক জায়গায় টানায় রাখবো, যেখানে খুব ভালোভাবে জিনিসটা দেখা যাবে। আমাদের একেবারে লাইভের শেষ প্রান্তে আমরা চলে এসেছি, লাস্ট হয়েছে। শেষ ধামাকা থাক গিয়া, থাকবে। যা, আর বলা লাগবে না, অনেক বলেছিস। হ্যাঁ, আমরা এখন একেবারে শেষ যে রাউন্ড সেটা খেলবো, সেটা হচ্ছে আমাদের একটা র্যাপিড ফায়ার রাউন্ড হবে। তবে প্রশ্নটা হবে ক্রিস ক্রস, যে আমি না ফাহিয়াপুর প্রশ্নগুলো মৌমিতার অ্যান্সার কথা করতে শুনতে হবে। তুমি শুনতে পাচ্ছো? বলো। হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি। আফরাপু শুনতে পাচ্ছো? ওর মনে হয় একটু সমস্যা হচ্ছে, তুমি continue করো। আচ্ছা, আমাদের খুব দ্রুত আমরা যাবো, আমাদের সময় খুব কম। তো আমরা র্যাপিড ফায়ার রাউন্ডে চলে যাচ্ছি। তোমাকে আমি আফরাপুর কিছু পছন্দের জিনিসের কথা জিজ্ঞেস করব, সেগুলোর উত্তর দিতে হবে। এরপরে আফরাপু আমাদেরকে বলবে যে সেগুলো ঠিক হয়েছে কিনা। তোমরা এতক্ষণ ধরে অনেক বলেছো যে তোমরা বেস্ট ফ্রেন্ডস, অনেক কাজ একসাথে করেছো, এখন সেটা লাইভে পরীক্ষা দিতে হবে। কিন্তু চিটিং করা যাবে না, যেটা অ্যান্সার সেটাই হ্যাঁ বলা যাবে না ফ্রেন্ডের খাতিরে। যেটা সত্যি সেটা সে পরে বলবে কারেকশন করে। আচ্ছা, ফাহিয়াপু শুরু করব। হুম, তুমি বলো আফরাপুর প্রিয় রং কোনটা? আমি চিন্তা করতেছিলাম এখনই এই কথাটা জিজ্ঞেস করবো। এটা হচ্ছে যে ল্যাভেন্ডার, হ্যাঁ, দ্রুত উত্তর একটু দিতে হবে। অথবা একটু পার্পল, লাইট পার্পল কালার টাইপের একটা কালার, ল্যাভেন্ডার কালার। আচ্ছা, আমরা পরে একবার উত্তরগুলো শুনবো। আফরাপু মনে হয় আমাদের সাথে নেটওয়ার্কে একটু সমস্যার কারণে যুক্ত হতে পারছে না। এই যে ফাহিয়াপু তুমি বলবে আফরাপুর প্রিয় লেখক। আমি না কিছু শুনতে পারতেছি না। সরি, আমি বুঝতে পারিনি প্রশ্নটা। আচ্ছা, আমরা আফরাপুকে আরেকবার কানেক্টেড করি। ফাহিয়াপু তুমি বলো আফরাপুর প্রিয় লেখক কে? এটা আমি ঠিক জানি না, ড্যান ব্রাউন হতে পারে। আচ্ছা না, হ্যারি পটার, হ্যারি পটার রাইটার জেকে রাউলিং। জেকে রলিং। হঠাৎ আচ্ছা, করে নামগুলো কেন মনে আসে না। আচ্ছা হতে পারে। আচ্ছা, ঠিক আছে। তারপরে বলো আফরাপুর প্রিয় খাবার কোনটা? আমি পিৎজা, মৌমির পাস্তা না, কথা না, শুনতেছি না। পিৎজা পাস্তা না, এগুলাই তো কি পিৎজা হচ্ছে পাস্তা সারাদিন তো খেলি। গাইস? ও আমাদেরকে শুনতে পাচ্ছে না, তাহলে তো খেলাটা হবে না। এই আমি কারো একটু কথা শুনতে পারতেছি না কেন? তুমি দেখো, তোমার মাইক্রোফোন মিউট হয়ে যেতে পারে, আবার দেখো একটু। আচ্ছা ফাহিয়াপা, আমরা চলে যাই। ধরো আফরাপু 1 বছরের জন্য ফ্রিতে খাবার পাচ্ছে, সে কোনটা নেবে, বেছে নেবে? আনলিমিটেড। কেমন খাবার? যে কোনো কিছু হতে পারে, বাঙালি খাবার হতে পারে, কন্টিনেন্টাল হতে পারে। আমি একটা কথা বলি, আফরা এমন একটা মেয়ে, ওকে যদি তুমি কোথাও এক জায়গায় দাঁড়ায় থাকতে বলো 10 মিনিট, 10 মিনিট না, তুমি 10 সেকেন্ড যদি বলো যে তুমি এখানে সোজা হয়ে দাঁড়ায় থাকবা, ডানেও নাড়তে পারবা না, বামেও নড়তে পারবা না, মাথা উঁচু করতে পারবা না, নিচু করতে পারবা না, ও 1 সেকেন্ডও দাঁড়ায় থাকতে পারবে না। 1 সেকেন্ড না, ট্রাস্ট মি, সে 1 সেকেন্ড দাঁড়ায় থাকতে পারবে না। তো এখন আমি যদি ওকে 1 বছর কিছু খাইতে দেই, সে আমাকে বলবে আমার খাওয়া দাওয়ার দরকার নেই, আমি ঘুমাই যাবো। সে কিছুই পিক করবে না, মানে ওর যত পছন্দের আচ্ছা, খাবারই হোক সে এটা পিক করবে না। সো আই ক্যানট অ্যান্সার। না ডিপ্লোম্যাটিক অ্যান্সার দেওয়া যাবে না, যে কোনো একটা খাবারের নাম বলতে হবে। পানি। কিছু তো খেতেই হবে, তাই না? আচ্ছা, পানি। আচ্ছা, আরো এটা কিছু বলতে হবে? এটা যদিও খাবারের মধ্যে পড়ে না। আচ্ছা ঠিক আছে, আমরা এই উত্তরটাই নিলাম। ধরো সে কোনো বিদেশ ভ্রমণের সুযোগ পেলো, হ্যাঁ, আফরাপু 1 বছরের জন্য ফ্রি বিদেশ ভ্রমণের সুযোগ পেলো, সে কোথায় যাবে? অ্যাড দাও। কানাডা। কানাডা যাবে। আহ আচ্ছা, আর আফরাপুর প্রিয় মুভি? জানি না, ও প্রচুর মুভি দেখে, এত সিরিজ দেখে, এত মুভিজ দেখে, আমাকে প্রায় সে এসে বলে দোস্ত এটা দেখছি সেটা দেখছি। এখন আমি আসলে মানে কি বলবো, ওর প্রত্যেকটা যদি ধরে বসে থাকতে হয়, মানে আমি আচ্ছা, ও কোনো কারণে মিউট হয়ে গেছে। আফরাপু তুমি কি আছো আমাদের সাথে? আচ্ছা, আমাকে কি দেখা যাচ্ছে? আমি না বুঝতে না, পারতেছি না। না, তোকে তোমাকে দেখা দেখা যাচ্ছে। যাচ্ছে না, কিন্তু আমরা তোমাকে শুনতে পাচ্ছি।
আফরাপু হারিয়ে গেছে। আচ্ছা, আমরা তাহলে অন্য একটা টপিকে যাই। খেলাটা আমরা পরে আফরাপু আসার পরে আবার খেলবো। এই যে ইউটিউবিং করছো, লেখালেখি করছো, নিজেদের বিজনেস নিয়ে স্টার্ট আপ করছো, এক্ষেত্রে সমাজ থেকে কি কোনো প্রতিবন্ধকতা পেয়েছো, যে আশেপাশের পরিবেশ থেকে? তোমার সারাউন্ডিংস এর মানুষ কখনো কি আশেপাশের নেতিবাচক কিছু পরিবেশ বলেছে? না, সবসময় সাপোর্ট পেয়ে এসেছো? আমাকে সামনে, আচ্ছা, আমাকে নিয়ে মানুষের একটা কমন কনসেপ্টটা অনেকটা এরকম যে আমাকে হয়তো এসে সামনাসামনি কেউ কিছু বললে আমি হয়তো ধরে মার দিব, ব্যাপারটা এরকম না, আমি মোটেও এরকম না। তো এখন আহ, যখন কারো কিছু মনে হয়, ফিডব্যাক চাই, মোস্টলি মানুষ বলে যে যখন আমি কাউকে গিয়ে জিজ্ঞেস করবো, কেউ নিজে থেকে এসে এখন পর্যন্ত কখনো কিছু বলে নাই, গিয়ে জিজ্ঞেস করবো যে আচ্ছা তোমার এই জিনিসটা কেমন লাগলো, আমি একটা ইউটিউবে ভিডিও আপলোড দিলাম, তোমাদের এটা কেমন লাগলো, সবাই বলে, হ্যাঁ হ্যাঁ খুব ভালো খুব ভালো খুব ভালো। আর আহামরি তেমন কিছু খুব ভালোর পরে আর কিছু বলেও না, এক্সপ্লেনেশনও চায় না, অথবা আর অন্য কোনো টপিকও কিছু বলে না। সো কিন্তু আমার সব আচ্ছা, আমাকে নিয়ে কমন কনসেপ্টটা মানুষের কেন আমি জানি না, আমাকে দেখতে কি ভয়ঙ্কর মনে হয়। বলার সাহসই পায় না হয়তো। আচ্ছা, আফরাপু তুমি কি আমাদের সাথে আছো? শুনতে পাচ্ছো? হ্যাঁ, এই যে এখন আছে। সরি সরি, আই কিপ গেটিং ইন এন্ড আউট অফ দ্য ব্রাউজার। হ্যাঁ, শুনতে পাচ্ছি। আচ্ছা, আমরা র্যাপিড ফায়ার রাউন্ডটা ফাহিয়াপু অলরেডি অ্যান্সার করে দিয়েছে। তোমার যা যা পছন্দ সেগুলো বলেছে। এখন তুমি ফাহিয়াপুর পছন্দের গুলো বলবে, আমি প্রশ্ন করব, তুমি উত্তর দেবে। রেডি? আপনার পাচ্ছো? তোমাকে হ্যাঁ, বলতে রেডি। হবে ফাহিয়াপুর প্রিয় রং। হ্যাঁ, আছে আছে। হ্যাঁ, বলো। হলুদ। আচ্ছা, তারপরে আফরাপুর প্রিয়, মানে তুমি বলবে ফাহিয়াপুর প্রিয় লেখক। মানিক বন্দ্যোপাধ্যায়। এটা এটা আমারও খুব মাথায় প্রিয় সাডেনলি লেখক। ছাড়া আসে না। আমি আমি জানি না আমি কি বলতেছি। আচ্ছা, আচ্ছা, তুই ধরো, আমার প্রিয় লেখক জেকে রাউলিং বলছিস? কেমনে? হ্যাঁ, আমি না, জানি না, তুই আমরা নিজেকে আমরা না, মনে না। আমরা সঠিক উত্তর পরে কনফিডেন্ট জানবো, আগে করিস ওই সবগুলো জন্য। কোশ্চেন অ্যান্সার করো। সঠিক উত্তরগুলো আমরা পরে জানবো। আচ্ছা, ওকে। আর হ্যাঁ। ধরো ফাহিয়াপুকে এক আচ্ছা আচ্ছা, বছরের জন্য মৌমিতা, বলো। আনলিমিটেড ফ্রি খাবার দেওয়া হবে, সে কোনটা বেছে নেবে? কোন খাবারটা খেতে কি চাইবে? কি কি দেওয়া হবে? আতশবাজি? ও আনলিমিটেড আচ্ছা, এক খাবার বছরের আমি জন্য ফ্রি আতশবাজি। খাবার, হ্যাঁ, বলো। ও, গরুর গোশত। আচ্ছা, ধরো ফাহিয়া আপু এক বছরের জন্য ফ্রি বিদেশ ভ্রমণের সুযোগ পেল, সে কোন দেশে যাবে? তাহিয়া কখনো বাইরে কান্ট্রি নিয়ে কিছু বলেন? ফ্রি বিদেশ ভ্রমণ 1 বছর জন্য একটা কান্ট্রি? হ্যাঁ, একটা, যে কোনো একটা। মানে চাইলে তুমি এক বছর থাকতে পারো, আনলিমিটেড মানে টাইম, এক বছরের মধ্যে। আচ্ছা, আম, ইন্ডিয়া। ইন্ডিয়া আমার মাথায় আসছে ফার্স্টে। ইন্ডিয়া হেরিটেজ আছে অনেক, ফাহিয়ার হেরিটেজ অনেক পছন্দ। আমি জানি না, আমি বলতে পারি না। আচ্ছা, আর তারপরে ফাহিয়াপুর প্রিয় মুভি। এটা পারসা জানে না। কি প্রিয় কি মুভি। কি কি প্রিয় মুভি, সিনেমা। প্রিয় মুভি? প্রিয় মুভিটা আমারও নাই। আম, না, প্রিয় মুভি জানি না, এটা গেসও করা যাবে না। আচ্ছা, এবার আমরা সঠিক উত্তরগুলো জানবো, যেহেতু ফাহিয়া আপু আগে অ্যান্সার করেছিল। হুম। তুমি আগে বলো যে তোমার প্রিয় রং কোনটা। হলুদ কি আসলেই সঠিক উত্তর? ফাহিয়া আপু, হ্যাঁ, তোমার প্রিয় রং আচ্ছা, কি আমার হলুদ হলুদ আসলেই? কি আসলেই তোর ফেভারিট না, কালার? আমার প্রিয় রং আসলে হলুদ না। আমি জানি না এটা পার্সা কোথা থেকে কি? বললো, এবং আর হলুদ কালারটা আমার অনেক চোখে লাগে। হ্যাঁ, ব্লু। আমি হলুদ পাচ্ছি আউট অফ দ্য ব্লু। ও হ্যাঁ, ব্লুই তো হবে। আমি ব্লু বলতে গিয়ে ব্লু বলি নাই। আচ্ছা, তারপরে তারপরে এটা কি ছিল? তারপরে প্রিয় লেখক মানিক লেখক। বন্দ্যোপাধ্যায় কি? লেখক আমি জানি না। মোটেও না, কোথা থেকে মানিক বন্দ্যোপাধ্যায় আসলো, সত্যজিৎ রায়। আচ্ছা, আম্মু অনেকদিন থেকে আমি ওর নাম নিয়ে সেদিন মানিক তোকে বন্দ্যোপাধ্যায় বললাম, মানিক বন্দ্যোপাধ্যায় আমি করে। সেদিন তোকে এটা নিয়ে আচ্ছা, কথা তোমরা বললাম যে পরে ওই যে মারামারি ঝগড়াঝাটি যা করবে লাইফ থেকে বেরিয়ে যেয়ে করো। এখন প্রিয় খাবারটা বলো। আমার আপনার প্রিয় হ্যাঁ, খাবার
হ্যাঁ, গরু গরু বলেছে গোশত গরুর মোটেও মাংস। গরু গোশত মোটেও না, আমার গরু গোশত খাইতে প্রচুর কষ্ট হয়, সবজি মানে আরাম খাবো প্রিয় নাকি? বেশি তো ওই জন্য। আচ্ছা, না এক বছরের জেনুইন জন্য অ্যান্সার গুলো দিবে, ভুলভাল আমি অ্যান্সার দেওয়া চকলেট, যাবে না। চকলেট, আচ্ছা হ্যাঁ আমি এটাও আসলে হয়নি। আমি গরু গোশত খাইতাম না। কি খাবে আচ্ছা, কি খাবে শুনি নাই। তারপরে চকলেট খেতে চাইও, তুমি বলেছো ওকে গরুর মাংস খাওয়াবে। চকলেট, এক বছর জায়গায় চকলেট খাবে? চকলেট অথবা আচ্ছা আচ্ছা আইসক্রিম, সমস্যা নেই। কারণ হচ্ছে আমার কি আইসক্রিম দিতেছে? খাওয়া স্ট্রিক্টলি মানা, আমার মানে হচ্ছে হারাম, কিছু যদি হারাম হয় আমার জন্য আইসক্রিম সেটা। ফাহি আইসক্রিম খায় না। তো যদি কেউ এনশিওর করতে পারে আমার কোনোদিন আইসক্রিম খেলে কিছু হবে না, so আমি এক বছর আইসক্রিম খেতে আমার কোনো সমস্যা নেই। আচ্ছা, আর বিদেশ ভ্রমণ বলেছো ওকে, তুমি তারপরে ইন্ডিয়াতে যাবে, এটা কি আসলে ঠিক? কি বলছে? ইন্ডিয়া যেতে চাও? বিদেশ ভ্রমণ করতে কোন দিলে কান্ট্রি? তুমি ইন্ডিয়া যাবে। কোন কান্ট্রি না, যাবে? নো, তাহলে কোন কান্ট্রি আমি যাবে? আমি জানতাম ইউরোপে যাব। কোন কান্ট্রি যাবি। কিন্তু ইউরোপ, ইন্ডিয়া না আমি তো তোমার। ইউরোপ পাই না। ইটালি যাব, একটা ইটালি যাব কান্ট্রি আচ্ছা, বলবা। আর ইটালি। এখানে তো আমি প্রবলেমটা ফেস করছি। আচ্ছা, প্রিয় মুভিও বলতে পারে নাই, কাজেই 5টা থেকে তুমি পেয়েছো কোন পুরোপুরি কান্ট্রি? 0। আফরা আপু তুমি একটা 0 পেয়েছো 5-এর মধ্যে পুরো। এবার যাচ্ছি তাহি আপুর কাছে। তাহি আপু, তুমি বলেছিলে যে আচ্ছা, আফরা আপুর প্রিয় রং ল্যাভেন্ডার ফেভারিট বা কালার পিঙ্ক, কি? সেটা কি সত্যি? হ্যাঁ, ল্যাভেন্ডার। ঠিক আছে। পিঙ্ক, আচ্ছা ল্যাভেন্ডার পিঙ্ক না, বা কেন? শুধু ল্যাভেন্ডার। একটু, শুধু ল্যাভেন্ডার, আচ্ছা পিঙ্ক না। আচ্ছা, না ও ল্যাভেন্ডারই আমি বলেছে বলছি তাহলে। একটু লাইট পিঙ্ক টাইপের হচ্ছে কালার, ল্যাভেন্ডার। আচ্ছা, এই উত্তরটা সঠিক হয়েছে। আচ্ছা বলো। প্রিয় লেখক তারপরে বলেছে জেকে রাউলিং, এটা কি সঠিক? জন গ্রে। এটা ভুল হয়ে গেল। প্রিয় জেকে খাবার রাউলিং। বলেছে তুমি আমি শুধু হ্যারি পানিই পটার খাবে। একটা পড়ছি। আচ্ছা, আর কি যখন বলেছি বলে তোমাকে কি তাহিয়া? খাওয়াবে 1 বছর, তাহলে ও তোমাকে 1 বছর শুধু পানিই খাওয়াবে, এটাই বলেছে ও। আমাদের দর্শকরা শুনেছে যে তোমাকে শুধু পানি খেতে দিবে 1 বছর, আর কোনো খাবার দিবে না। তা এটা কি সত্যি? না, আচ্ছা, এটা তারপরের কোন প্রশ্নে দিক যাই দিয়ে আমরা। শুনতে হবে? পানি কেন? আচ্ছা, এটাও ভুল হলো তাহলে। আচ্ছা তুমি হ্যাঁ, পরের তুমি প্রশ্ন কি? বলেছে যে তাহলে বিদেশ কি ভ্রমণে খাবা গেলে এক বছর? তুমি কানাডায় যাবে, এটা কি সঠিক? আমি খাও না, তাহলে কোথায় যাবে? গ্রিনল্যান্ড অথবা আইসল্যান্ড। আচ্ছা, এটা ভুলে রাইফা গেল। আমার কাছে যাও, আমার আর কাছে যাও। প্রিয় মুভি উত্তর ফাহি আপু দিতে পারে নাই। তাহলে গ্রিনল্যান্ড অথবা ফাহি আইসল্যান্ড। আপু পেয়েছে 5-এ 1 পয়েন্ট। কাজে আজকে আমাদের উইনার ফাহি আপু, মাত্র 1 পয়েন্টের ব্যবধানে, রাইট। খুব বেশি না। আপনার রাইফা রাইফা তুমি আপসেট হওয়ার তুমি কিছু যাও। নাই। এক পয়েন্ট হ্যাঁ, অনেক আমার বড় তোমাকে থেকে ব্যাপার। এক কংগ্রাচুলেশন ফাহি বেশি। আপু। আমরা মনে হয়, হ্যাঁ আমরা অনেকক্ষণ ধরে আড্ডা দিচ্ছি, সময়ের দিকে আসলেই কারো খেয়াল নাই। এখন আমাদের বিদায় নেওয়ার সময় হয়ে গেছে, তোমরা একে একে করে বিদায় নাও। আর আগে আমি তোমাদেরকে একটু ধন্যবাদ জানিয়ে নেই যে তোমরা আমাদের সাথে এতক্ষণ সময় দিলে। উচ্ছ্বাস প্রহরীর পক্ষ থেকে আমি অনেক 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 ধন্যবাদ জানাই তোমাদেরকে। তোমাকেও অনেক ধন্যবাদ তোমাকেও মৌমিতা, ধন্যবাদ তুমি অনেক সুইট। মৌমিতা। আর হচ্ছে যে থ্যাংক ইউ উচ্ছ্বাস প্রহর। আর মালিহা আপু, ফার্স্টে যেটা বললাম লাস্টেও সেটাই বলি, এই তো মানে এরকম একটা অপরচুনিটির জন্য তোমাদের এই উদ্যোগটা অনেক ভালো, কিশোর নক্ষত্র, এটার জন্য আসলে কোনো যদি অপশন থাকে তোমাদেরকে প্রাইজ দেওয়ার, আমি তোমাদেরকে একটা প্রাইজ দিতে চাই। ও আচ্ছা, আমরা এটা মনে মনে কি প্রাইজ এক্সপেক্ট দিতে চাস? করলাম। তোমাদেরকে মানে আমিও ইনক্লুডেড? ও তাহলে তো জোস। আচ্ছা, আমি মৌমিতাকে বলতে চাই যে আমার আচ্ছা প্রশ্নের থ্যাংক ইউ সো উত্তর মাচ কেউ দিল মৌমিতা, তুমি অনেক ভালো আচ্ছা, একটা আমরা অ্যাঙ্কার। একদম লাস্টে আমার চলে খুবই এসেছো। ভালো লাগছে। চলে এসেছি আর এখন উচ্ছ্বাস হচ্ছে। প্রভুকে অনেক ধন্যবাদ। আর মালিহা আপুকে তো অবশ্যই ধন্যবাদ। মালিহা আপুকে আমার খুবই পছন্দ। স্কুল লাইফে মানে সে আমার আমার ওকে সিনিয়র হিসেবে অনেক ভালো। সো এই তিনজনকে অনেক থ্যাংক ইউ। আর আই হোপ যে ফার্দার যা যা ইনিশিয়েটিভ নিবে উচ্ছ্বাস প্রহর সেগুলা যাতে ভালো হয়। আর মৌমিতা, এভাবেই তুমি just keep on shining like this, okay? You're really nice. So yeah, thank you so much. I hope you guys enjoyed this live. আশা করি দর্শক মন্ডলী আমাদের আজকের আড্ডা আপনাদেরও ভালো লেগেছে। এর পরের কোন শোতে আমরা এরকমই কিশোর তারকাদের নিয়ে আবার আসবো কিশোর নক্ষত্রতে। এই শো এর সাথে থাকুন, ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।